ঠিক আছে আপু, মেন গ্রুপে দিয়ে দিলাম, এটাতেই করো, যেহেতু হচ্ছে না। শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে রেডিয়েশন হ্যাজার্ডস এন্ড প্রোটেকশন। শুরুতেই এই টপিক সম্পর্কে কিছু কথা বলে নিই যে রেডিয়েশন হ্যাজার্ডস এন্ড প্রোটেকশন টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের জানুয়ারি 2024-এ এই টপিকটা থেকে 4টা বা 5টা কোশ্চেন আসছে। তাহলে চিন্তা করেন যে টপিকটা কি পরিমাণ ইম্পর্টেন্ট। কিন্তু একটা জিনিস হচ্ছে যে এই টপিকে মুখস্থর জিনিস বেশি, বোঝার জিনিস কম। যার জন্য মেন ইফোর্টটা হচ্ছে আপনাদের দিতে হবে, এবং এই টপিকটা থেকে খুবই ইম্পর্টেন্ট টপিকের বাইরেও আনইম্পর্টেন্ট কোশ্চেন দু একটা আসতে পারে। এই জন্য এই টপিকটা থেকে 100% যে আপনি কমন পাবেন বা ফুল অ্যান্সার করতে পারবেন সেটা না, মোটামুটি আমাদের টার্গেট হবে যে এই টপিকটা থেকে আমরা অ্যাটলিস্ট 80% অ্যান্সার করব, এবং যেগুলো ইম্পর্টেন্ট টপিক বা কোনো কোশ্চেন যদি রিপিট হয় যেন সেটা আমরা 100% অ্যান্সার করতে পারি। তাহলে মোটামুটি এখন শুরু করি আমরা। আমাদের রেডিয়েশন হ্যাজার্ডস থেকে সবচেয়ে বেশি ইনফিনিটি স্টার টপিক হচ্ছে নন স্টকিস্টিক ইফেক্ট অর ডিটারমিনিস্টিক ইফেক্ট আর স্টকিস্টিক ইফেক্ট। এছাড়াও আমাদের আছে 5 স্টার টপিক গুলো, যেগুলো গ্রিন মার্ক করা, আর ইয়েলো মার্ক করা গুলো হচ্ছে আমাদের 2 স্টার টপিক। আর আমি পড়ানোর সময় বলে দিব কোনটা কেমন স্টার, আপনারা সেই ইম্পর্টেন্স অনুযায়ী পড়ে ফেলবেন। শুরুতেই জানতে হবে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা কি জিনিস। একটা জিনিস হচ্ছে যে আমাদের এফসিপিএস এ কিন্তু এমসিকিউ বেসড কোশ্চেন ডেফিনেশন এখানে আসে না। যার জন্য আমাদের মোটামুটি ডেফিনেশন গুলো বাংলায় বুঝে রাখলেই হবে, এগুলো মুখস্থ করার কিছু নাই। Background radiation is the ionizing radiation always present in the environment at a particular location. তার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন গুলো হচ্ছে সেই আয়োনাইজিং রেডিয়েশন গুলো যেগুলো একটা পার্টিকুলার এনভায়রনমেন্টের লোকেশনে সবসময় প্রেজেন্ট থাকে। এইটার ভেতরে আমাদের 2 টাইপস এর রেডিয়েশন থাকে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের ভেতরে, ন্যাচারাল আর আর্টিফিশিয়াল। তাহলে এইখানে 5 স্টার বা এত বেশি ইম্পর্টেন্ট কি, ইম্পর্টেন্ট হচ্ছে এই স্লাইডে পার্সেন্টেজটা। হ্যাঁ, ন্যাচারাল রেডিয়েশনটা কত পার্সেন্ট আর আর্টিফিশিয়াল রেডিয়েশনটা কত পার্সেন্ট। এই জানুয়ারি 24-এ আমাদের হচ্ছে আর্টিফিশিয়াল রেডিয়েশনের পার্সেন্টেজটা আসছে। এখন এখানে আমি 3টা করে পার্সেন্টেজ লিখেছি, কারণ হচ্ছে যে এক এক বইয়ে এক এক রকম পার্সেন্টেজ দেওয়া। তবে আমাদের মোটামুটি একটা জিনিস মাথায় রাখতে হবে যে ন্যাচারাল রেডিয়েশনের পার্সেন্টেজটা 80 এর ঘরে, আর আমাদের হচ্ছে আর্টিফিশিয়াল রেডিয়েশনের পার্সেন্টেজটা 10 এর ঘরে। হ্যাঁ, মানে 10-এর পরে ডিজিটে আর্টিফিশিয়াল রেডিয়েশনের পার্সেন্টেজটা। ন্যাচারাল রেডিয়েশনটা হচ্ছে 82% আছে আমাদের সেলম্যানে, আর আর্টিফিশিয়াল রেডিয়েশন কত, 18%। এছাড়া যদি এই পার্সেন্টেজ গুলো দেখেন আপনারা পরীক্ষায়, তাহলে আপনারা এগুলো ট্রু দিবেন যদি হচ্ছে, তবে এটা সিঙ্গেল বেসটা আসবে। এখন ইউজুয়ালি মানে 18-এর ঘরে বা হচ্ছে আপনার 16, 13 বা 18-র মধ্যে যে কোনো একটাই থাকবে আপনাদের এক্সামে এমসিকিউ। কিন্তু যদি কখনো এরকম হয় যে সাপোজ 18%ও আছে, 16%ও আছে, তখন আপনারা অবশ্যই 18%টাকে সিলেক্ট করবেন। কারণ হচ্ছে যেহেতু আমাদের সেলম্যান বা মেন বই এটা আছে এবং স্যাররা সাধারণত মেন বইটাই ফলো করে, এই জন্য 18%টা সিলেক্ট করাই আপনাদের জন্য ভালো হবে যদি এগুলো অপশনে থাকে। তবে ইউজুয়ালি এত কাছাকাছি রেঞ্জ থাকবে না। তাহলে মোটামুটি আমরা রেঞ্জ দুটো মুখস্থ করে ফেলবো। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ন্যাচারাল রেডিয়েশন এর ভেতরে কোনটা সবচেয়ে বেশি থাকে। ন্যাচারাল রেডিয়েশনের ভেতরে রেডনের পার্সেন্টেজ হচ্ছে সবচেয়ে বেশি, অলমোস্ট 55%ই থাকে হচ্ছে রেডন। তাহলে আমাদের ফার্স্ট স্লাইড থেকে কি কি কোশ্চেন আসতে পারে, একটা আসতে পারে যে ন্যাচারাল রেডিয়েশনের পার্সেন্টেজ কত আর আর্টিফিশিয়াল রেডিয়েশনের পার্সেন্টেজ কত, আর আরেকটা আসতে পারে হুইচ ওয়ান ইজ দি মোস্ট কমন সোর্স এবং ন্যাচারাল রেডিয়েশন, তখন অ্যান্সার হবে কিন্তু রেডন। এখন ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা 3টা সোর্স থেকে আসে। একটা হচ্ছে আমাদের কসমিক রেডিয়েশন। কসমিক রেডিয়েশন গুলো কি, যেটা হচ্ছে পৃথিবীর বাইরের সোর্স, যেমন হচ্ছে আমাদের সান, স্টার্স, এগুলো থেকে যে রেডিয়েশন গুলো আর্থে আসছে বা পৃথিবীতে আসছে সেটা হচ্ছে আমাদের কসমিক রেডিয়েশন। আর টেরিস্ট্রিয়াল রেডিয়েশনটা কি, যেটা আমাদের আর্থের ইটসেলফ মানে পৃথিবীর ভেতরেই যে রেডিয়েশন গুলো, যেমন হচ্ছে আইদার মাটি থেকে বা হচ্ছে পাথর থেকে বা পানি থেকে যে রেডিয়েশন গুলো আসছে সেটা হচ্ছে আমাদের টেরিস্ট্রিয়াল রেডিয়েশন।
আর হচ্ছে আমাদের ইন্টারনাল রেডিয়েশন গুলো হচ্ছে যেটা আমাদের নিজেদের বডির ভেতর থেকে আসছে, সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল রেডিয়েশন। ইন্টারনাল রেডিয়েশনের কিন্তু কোথা থেকে আসছে, যেমন পটাশিয়াম 40, lead-210, কার্বন 14, এই সোর্স গুলোর নাম মুখস্থ করতে হবে। হ্যাঁ, যে পটাশিয়াম 40 আর কার্বন 14, এই দুটো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এগুলোর মধ্যে। তাহলে আমরা এখান থেকে মোটামুটি মনে রাখবো ইন্টারনাল রেডিয়েশনটা কোন কোন সোর্স থেকে আসছে। আর আরেকটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, ইন্টারনাল রেডিয়েশনটা গুলো কিন্তু আমাদের বার্থ থেকেই বডির ভেতরে থাকে, মানে জন্মের সময় থেকেই থাকে। এবং এই ইন্টারনাল রেডিয়েশন গুলো খুবই মিনিমাল একটা মানে পার্সেন্টেজে থাকে। এইটা মোটামুটি রেশিও গুলো দেখানো হয়েছে এখানে, আমাদের মুখস্থ করার মতো তেমন কিছু নাই, জাস্ট মোটামুটি দেখে রাখবেন যে ন্যাচারালি সোর্স কোনগুলো। আর আর্টিফিশিয়ালটা দেখেন মেডিকেল আর আদার্স পার্সেন্টেজ আছে। আর্টিফিশিয়ালের মধ্যে কিন্তু ম্যাক্সিমামে মেডিকেল, দেখেন 15%ই মেডিকেল, মানে মেডিকেল সোর্সটা কিন্তু ম্যাক্সিমাম। মেডিকেল সোর্সের ভেতরে কি কি আছে, নিউক্লিয়ার মেডিসিন বা আমাদের রেডিওলজি ডিপার্টমেন্ট, বা আমরা বিভিন্ন ডায়াগনস্টিক পারপাস, থেরাপিউটিক পারপাসে যে আমরা এই রেডিয়েশন গুলো ইউজ করি, সেটা চলে আসবে মেডিকেল ইউজের ভেতরে। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, আমরা কিন্তু এতক্ষণ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন নিয়ে আলোচনা করছি। এখন ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা কত থাকে, 3 মিলি সিভার্ট পার ইয়ার্ড থাকে, হ্যাঁ, এভারেজে। আর এটা ফজলে করিম স্যারের নোট থেকে নাও, যে ন্যাচারালের সোর্স কত 87%, আর আর্টিফিশিয়ালটা হচ্ছে 13%। আর এর মধ্যে 13%-এর ভেতরে চিন্তা করলে মেডিকেলটা হচ্ছে 11.5%, আর 1.5% হচ্ছে আদার্স। আর এই রেঞ্জ গুলো আমাদের মুখস্থ করার দরকার নাই, ন্যাচারালের ভেতরে কি কি আছে। এর মধ্যে আমরা মনে রাখবো কোনটা হাইস্ট, হাইস্ট হচ্ছে আমাদের রেডন ন্যাচারাল সোর্সের ভেতরে। ঠিক আছে, আর বাকিগুলোর পার্সেন্টেজ মুখস্থ করার দরকার নেই, বাট জাস্ট মনে রাখবো কোনটার চেয়ে কোনটা কম কোনটা বেশি। এই যে এবার আর যে এমসিকিউটা আসছিল, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন কজড বাই ম্যানমেড কত পার্সেন্ট, আমাদের এখানে অ্যান্সার দেখেন একটাই আছে, এখানে অ্যান্সার 13%। কারণ চিন্তা করে দেখেন 5% তো না আমাদের অ্যান্সার, 40-20ও কিন্তু আমাদের হচ্ছে 10-এর রেঞ্জের চেয়ে অনেক বেশি। এই জন্য আমাদের এখানে অ্যান্সারটা হবে 13%, বা এখানে যদি আমাদের 18% থাকে তাহলে সেটাও ট্রু হবে, আর যদি আমাদের 16%ও থাকতে পারে। এখন বায়োলজিক্যাল ইফেক্টস অফ রেডিয়েশন, রেডিয়েশনটা বডিতে কি কি টাইপের ইফেক্ট ফেলতে পারে, এগুলো জাস্ট রিডিং দিয়ে নিন আপনারা, এই স্লাইড গুলো বোঝানোর কিছু নাই। বেসিক্যালি আমাদের বায়োলজিক্যাল ইফেক্ট অফ রেডিয়েশনটাকে দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে ডিরেক্টলি, রেডিয়েশনটা একদম ডাইরেক্ট আমাদের বডিতে ইন্টারঅ্যাক্ট করবে আয়োনাইজেশন আর এক্সাইটেশনের মাধ্যমে। আয়োনাইজেশন এক্সাইটেশন কি জিনিস সেটা আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। আর আরেকটা হচ্ছে ইনডাইরেক্টলি অ্যাক্ট করতে পারে কিভাবে, ফ্রি রেডিকেল ফর্মেশনের মাধ্যমে। ফ্রি রেডিকেল কি জিনিস সেটা আমরা সবাই প্যাথোলজির নলেজ থেকে জানি। দেন আমাদের আয়োনাইজিং রেডিয়েশন, আয়োনাইজিং রেডিয়েশনের ভেতরে যদি ডাইরেক্ট বডিতে অ্যাক্ট করে তখন এরা সরাসরি ডিএনএ, আরএনএ, লিপিড, প্রোটিন বা অন্যান্য অর্গানালিতে অ্যাক্ট করবে, করে দুইটা ফেট হতে পারে, একটা হচ্ছে রিপেয়ার, যদি না হয় ডাইরেক্ট আমাদের সেল ডেথ হয়ে যাবে। আর যদি রিপেয়ার হয় তখন সেলটা সার্ভাইভ করলে আইদার এটা নর্মাল সেল হবে, আর হচ্ছে কার্সিনোজেনেসিস বা মিউটেশন হবে। আর ইনডিরেক্ট অ্যাক্ট করলে কি, এগুলো ভেতরের পয়েন্ট গুলো আমাদের দরকার নেই, জাস্ট মনে রাখবে যে ইনডিরেক্টলি অ্যাক্ট করে কিসের মাধ্যমে, ফ্রি রেডিকেল। এই স্টেজ গুলোর শর্ট ফর্ম হচ্ছে ফ্রি রেডিকেল ফর্ম করবে, করে তারপর একই মেকানিজম রিপিট হবে। আর এই পাশের স্টেজের কোনটা কত সেকেন্ড এগুলো আমাদের লাগবে না, স্টেজ গুলো বাদ দিয়ে দিবেন। শুধুমাত্র মনে রাখবো আমরা এখান থেকে যে আয়োনাইজিং রেডিয়েশন গুলো আসবে, এসে ডিরেক্ট অ্যাক্ট করতে পারে আর ইনডিরেক্ট অ্যাক্ট করতে পারে। যখন ইনডাইরেক্টলি অ্যাক্ট করবে তখন ফ্রি রেডিক্যাল ফর্মেশনের মাধ্যমে অর্গানালি ড্যামেজ করবে, আর যখন ডাইরেক্ট অ্যাক্ট করবে তখন সরাসরি অর্গানালির ওপর মানে ইন্টারঅ্যাক্ট করে ড্যামেজ করবে। এতটুকু মনে রাখলেই হবে, আর এটা মুখস্থের কিছু নাই, আর খুব একটা ইম্পর্টেন্ট না। দেন এটা আমাদের 3 স্টার টপিক, হ্যাঁ, যে মানে রেডিয়েশন গুলো বায়োলজিক্যাল কি কি বায়োলজিক্যাল ইফেক্ট ফেলছে। এই পয়েন্ট গুলো আমাদের এটা শারমিনাপুর নোট থেকে না, আমি একটু পরে দাগাই দিব আপনাদের, এই পয়েন্ট গুলো আপনারা মুখস্থ করবেন যে ইফেক্ট কি কি ফেলছে। ইনহিবিশন অফ মাইটোসিস, ইনঅ্যাক্টিভেশন অফ এনজাইম, সেল ডেথ, স্প্লিটিং অফ লার্জ মলিকুল, ডিএনএ ব্রেকিং, এই 7টা পয়েন্ট আপনারা মুখস্থ করে ফেলবেন। দেন আয়োনাইজেশনের কারণে কি কি হতে পারে, এখান থেকে মেইনলি আমরা রেড মার্ক করা আর যেটা হচ্ছে আমি বোল্ড করে দিয়েছি সেই
আপনারা মুখস্থ করবেন যে আয়োনাইজেশনের ফলে কোথায় কি কি ড্যামেজ হয়, যে প্রোটিনে আমাদের হচ্ছে ফাংশনালিটি অফ অ্যামাইনো অ্যাসিডটা নষ্ট হতে পারে, এনজাইমে কি হতে পারে, ডিঅ্যাক্টিভেটেড অর ইনঅ্যাক্টিভেটেড হতে পারে এনজাইমটা, লিপিডে পার অক্সিডেশন হবে, কার্বোহাইড্রেট ডিসোসিয়েট হবে, আর হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড চেইনগুলো ব্রেকডাউন হয়ে যেতে পারে। আর আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ডিএনএটা কিন্তু প্রাইমারি টার্গেট, রেডিয়েশনের প্রাইমারি টার্গেট হচ্ছে ডিএনএ। এখন বায়োলজিক্যাল ড্যামেজ গুলো কতগুলো ফ্যাক্টর দিয়ে কন্ট্রোল হয়, এইগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। কি কি ফ্যাক্টর, এটা হচ্ছে 3 স্টার টপিক, হ্যাঁ সবাই 3 স্টার দিবেন এবং এই টপিক এইটা মুখস্থ করবেন যে কার কার ওপর ডিপেন্ড করে, টোটাল ডোজের ওপর, ডোজ রেটের ওপর, রিলেটিভ বায়োলজিক্যাল ইকুইভ্যালেন্টের ওপর, এটা হচ্ছে আমরা একটু পরে আলোচনা করব। দেন আমাদের টাইপ অফ রেডিয়েশন, whether এক্সটার্নাল অর ইন্টারনাল, টাইপ অফ অর্গান আর টিস্যু, ভলিউম অফ এরিয়া অফ অর্গান ইরেডিয়েশনের ওপর এটা ডিপেন্ড করবে। এখন আমাদের সেলে কি কি রেসপন্স হতে পারে রেডিয়েশনের, এই পয়েন্টগুলো জাস্ট জানার জন্য 1 স্টার টপিক। হ্যাঁ, নিউক্লিয়াসে কি কি ইন্টারাকশন হবে, নিউক্লিয়ার সোয়েলিং, মেমব্রেন রাপচার, জিন মিউটেশন, ক্রোমোজোমাল অ্যাবিরেশন, ডিলেড অর অ্যাবনর্মাল মাইটোসিস, জায়ান্ট সেল ফরমেশন, মাইটোটিক ডেথ, প্রিম্যাচিওর সিনাইলিটি অর ডেথ অফ সেলস হতে পারে। এই পয়েন্টগুলো আমরা জাস্ট 2-1বার রিডিং দিব এবং মোটামুটি 1 স্টার টু 2 স্টার টপিক, এগুলো একবার দেখলে আপনাদের মনে থাকবে। আর সাইটোপ্লাজমে কি কি হবে, সাইটোপ্লাজমের ইফেক্ট গুলো কিন্তু বেসিক্যালি কোন কোন অর্গানের উপর ইন্টারঅ্যাক্ট করছে সাইটোপ্লাজমের ভেতরে, এই অর্গানালি গুলোর নাম মুখস্থ করব আমরা। আর আরেকটা হচ্ছে আমাদের যে সাইটোপ্লাজমে যে ইন্টারাকশনটা হয় রেডিয়েশনের, এটা কিন্তু নন স্পেসিফিক, কিন্তু নিউক্লিয়াসে যে ইন্টারাকশনটা হবে সেটা হচ্ছে আমাদের স্পেসিফিক, ডিএনএ তে স্পেসিফিক্যালি ইন্টারাকশন হয়। আর হচ্ছে আমাদের লার্জ ডোজ রিকোয়ার্ড হয়, সাইটোপ্লাজমকে ড্যামেজ করার জন্য অনেক বেশি ডোজের দরকার হয়। তাহলে মোটামুটি আমরা এতক্ষণ ধরে কি কি পড়লাম, আমরা শুরুতে পড়লাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের সোর্স, আর এরপরে পড়লাম বায়োলজিক্যাল ইফেক্ট, মানে কোথায় কি কি ইফেক্ট হচ্ছে, সাইটোপ্লাজমে কি ইফেক্ট হচ্ছে, নিউক্লিয়াসে কি ইফেক্ট হচ্ছে, এগুলো এই স্লাইড গুলোর ভেতরে আমাদের যদি আমরা ইনফিনিটি স্টার ধরি তাহলে আমাদের হচ্ছে এই স্লাইডটা ইম্পর্টেন্ট, যে ন্যাচারাল আর্টিফিশিয়ালের পার্সেন্টেজটা। দেন আমাদের চলে গেলে ডাইরেক্ট আর ইনডিরেক্ট অ্যাকশন করতে পারে, ইনডাইরেক্ট অ্যাকশন করবে কিসের মাধ্যমে, ফ্রি রেডিকেলের মাধ্যমে, কিছুটা কিন্তু সেল ইনজুরির মতোই মেকানিজম। আর এরপর ইফেক্ট গুলো কি কি হবে, এইটা হচ্ছে 3 স্টার টপিক। দেন আমাদের কোন কোন ফ্যাক্টরের ওপর ড্যামেজ ডিপেন্ড করে, এটাও কিন্তু 3 স্টার টপিক। আর নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমে কি কি ইফেক্ট হবে এটা আমরা জাস্ট একটু জেনে রাখবো। আর এই টপিকটা হচ্ছে রিডিং, এটা আমি একটু পরে সেল ম্যানেও দাগিয়ে দিব, এখানে পয়েন্ট আকারে আছে, আপনারা জাস্ট একবার রিডিং দিবেন যে অ্যাকিউট হোল বডি রেডিয়েশন সিনড্রোম, যখন আমাদের হোল বডিটা অনেক বেশি রেডিয়েশনে একবারই এক্সপোজার হলো ধরেন, বা অল্প সময় এক্সপোজার হলো, তখন কি কি ইফেক্ট হতে পারে, এইটা হচ্ছে পয়েন্ট করে লেখা, যেমন স্কিনে কি কি হবে, জিআইটি তে কি কি হবে, এইটা আপনারা জাস্ট একবার রিডিং দিবেন বা 2-1বার দেখবেন, এটা অনেক বেশি মুখস্থ করার দরকার নাই, আর দেখা যাবে যে একবার পড়েই আপনারা মোটামুটি বুঝবেন, আর এমসিকিউ এ দেওয়ার মতো এখান থেকে খুব একটা কিছু নাই। দেন আমাদের ইমিডিয়েট ইফেক্ট আর অ্যাকিউট ইফেক্ট, কত ডোজে কি কি ইফেক্ট হয়, এই স্লাইডটাও আপনারা জাস্ট একবার প্রথমবার পড়ার সময় রিডিং দিবেন। আর একটা জিনিস মাথার মধ্যে রাখবেন যে 5,000 র্যাড বা হচ্ছে 50 গ্রে এর ওপরে হলে আমাদের কি ইফেক্ট হবে, কোথায় ইফেক্ট হবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ওপর। যখন 500 থেকে 2,000-এর ওপর হবে তখন জিআইটির ওপর ইফেক্ট হবে। আর আরেকটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে যে 200 থেকে 300 র্যাড কিন্তু কেমোথেরাপিতে ইউজ করে, হ্যাঁ। তাহলে আপনারা দেখেন, আমরা ক্যান্সার পেশেন্টরা যখন প্রথম কেমোথেরাপি নেওয়া শুরু করে, প্রথমেই তোদের নওশিয়া হয়, ভমিটিং হয়, এরপর দেখেন না যে ধীরে ধীরে চুল পড়ে যায়। আমাদের প্রত্যেকের মানে ফ্যামিলিতে বা পরিচিতর মতো তো ক্যান্সারের পেশেন্ট থাকে ইনভেরিয়েবলি, বা আমরা নিজেরাও অনকোলজি ডিপার্টমেন্টে কাজ করেছি, যে সিমটম গুলো হয় সেগুলো এখানে, এটা মুখস্থ করার মতো তেমন কিছুই নাই। আর বাকিগুলো জাস্ট একবার দেখে রাখবেন, এটা মানে মনে রাখা খুবই টাফ এবং এত ইম্পর্টেন্ট টপিক, যারা খুবই ভালো স্টুডেন্ট বা হচ্ছে মোটামুটি মনে রাখতে পারেন ভালো, তারা এটা মুখস্থ করতে যেন বা 2-1বার দেখেন। আর যারা এভারেজ তারা বাদ দিলেও সমস্যা নাই, তবে আমরা অ্যাটলিস্ট কেমোথেরাপির এই পয়েন্টটা মনে রাখি 200 থেকে 300। আর একটা মনে রাখবো যে 5,000 র্যাডের ওপরে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যা যা সিমটম সেগুলো বেশি হবে।
আর হচ্ছে আমাদের 500 থেকে 2000 র্যাডের ভেতরে আমাদের জিআইটি সিমটম গুলো বেশি হবে। আর আরেকটা জিনিস হচ্ছে র্যাড বা গ্রে এর মধ্যে যে কোনো একটা মুখস্থ করলেই হবে। আমরা তো এটা জানি সবাই, আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে এক গ্রে ইকুয়াল টু 100 র্যাড। তাহলে র্যাডের সাথে 100 গুণ করে দিলেই, মানে সরি, গ্রে এর সাথে 100 গুণ করে দিলেই আমরা র্যাডের মানটা পেয়ে যাব। এখন আমাদের লেট ইফেক্টসটা হচ্ছে ইম্পর্টেন্ট কেন? কারণ ইউজুয়ালি এরকম ডোজ আকারে বা অ্যাকিউট হোল বডি রেডিয়েশন সিনড্রোম এভাবে আসবে না, কিন্তু এরকম চলে আসতে পারে পরীক্ষায় যে হুইচ ওয়ান ইজ দি ডিলেড ইফেক্ট অফ রেডিয়েশন অর হুইচ ওয়ান ইজ দি আর্লি ইফেক্ট অফ রেডিয়েশন। একটা জিনিস খেয়াল করতে হবে যে আর্লি ইফেক্ট অফ রেডিয়েশন বা অ্যাকিউট ইফেক্ট অফ রেডিয়েশন কিন্তু হাজার হাজার, মানে এতগুলো মুখস্থ করা সম্ভব না, কিন্তু লেট ইফেক্ট গুলো তুলনামূলক কম অ্যাকিউটের চেয়ে। এই জন্য আমরা লেট ইফেক্ট কি কি হয় এটা আমরা মুখস্থ করবো, এবং এটা দুই একবার পড়লে আপনাদের কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে এবং আর দেখা যাবে যে মুখস্থ করার দরকার হবে না। এখন লেট ইফেক্টটা কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, ফ্যাক্টর গুলো আমরা আগে মুখস্থ করব। এই ফ্যাক্টর গুলো মুখস্থ করবেন, হ্যাঁ, এগুলো আমি আর রিডিং দিব না, বড় লেকচার, আমি পরেরটাতে যাচ্ছি। দেন এই লেট ইফেক্ট গুলোর ভেতরে হাই ডোজে কি কি হয়? কার্সিনোজেনেসিস, ক্যাটারেক্টোজেনেসিস মানে ক্যাটারেক্ট ফর্মেশন হতে পারে, আর লাইফ শর্টেনিং হতে পারে। আর হচ্ছে লেট সোমাটিক ইফেক্ট ইন লো ডোজ। এখন একটা জিনিস হচ্ছে সোমাটিক ইফেক্ট কি? সোমাটিক ইফেক্ট হচ্ছে রেডিয়েশনের ফলে মানুষের নিজের শরীরে যে ইফেক্ট হয় সেটাই হচ্ছে আমাদের সোমাটিক ইফেক্ট, মানে আমার নিজের বডিতে যে ইফেক্ট হচ্ছে সেটা হচ্ছে সোমাটিক ইফেক্ট। এই লেট সোমাটিক ইফেক্ট কি? মানে এখানেও ক্যান্সার হতে পারে লো ডোজে। জেনেটিক ড্যামেজ, জিন মিউটেশন, ক্রোমোজোমাল অ্যাবেরেশন। তাহলে দেখেন জেনেটিক ড্যামেজ গুলো কিন্তু আমাদের লো ডোজে হচ্ছে, আর আমাদের হাই ডোজে হচ্ছে। ক্যান্সার তো দুইটাতেই আছে, লো ডোজ হাই ডোজে, কিন্তু আমাদের ক্যাটারেক্ট ফর্মেশনটা কিন্তু হাই ডোজে হচ্ছে। আর এইখানেও ডিলেড ইফেক্ট গুলো আমরা মোটামুটি একটা যে খাতা নিব সেখানে আমরা ডিলেড ইফেক্ট গুলো যেখানে যা পাবো, লেট ইফেক্ট বা ডিলেড ইফেক্ট, আমরা একসাথে সুন্দর করে লিখে ফেলবো। ঠিক আছে, এখানে আমাদের ডিলেট ইফেক্ট গুলো সোমাটিক আর জেনেটিক ইফেক্ট আকারে লেখা, এটা শামিনাপুর নোট থেকে নাও, আমি একটু পরে দাগায় দিব। ইনফিনিটি স্টার অবশ্যই মুখস্থ করে ফেলবেন ডিলেড ইফেক্ট গুলো, কারণ মানে অ্যাকিউট হোল বডি রেডিয়েশন সিনড্রোম এভাবে কোশ্চেন না আসে পরীক্ষায়, সমূহ সম্ভাবনা আসে যে হুইচ ওয়ান ইজ দি ডিলেড ইফেক্ট অর আর্লি ইফেক্ট অফ রেডিয়েশন, এরকম আসলে তখন আপনারা ডিলেড ইফেক্ট গুলো জানলে আর্লি ইফেক্ট গুলো আপনারা নিজেরাই অ্যান্সার করতে পারবেন। এটা জাস্ট রিডিং কোন টিস্যুতে কি কি ইফেক্ট হয় রেডিয়েশনের জন্য। আহ, এরপরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আজকের, যেটা হচ্ছে আমাদের টাইপ অফ বায়োলজিক্যাল ইফেক্টস। কি কি টাইপের বায়োলজিক্যাল ইফেক্ট হতে পারে বডিতে রেডিয়েশনের জন্য? সেটা হচ্ছে নন স্টকিস্টিক আর ডিটারমিনিস্টিক ইফেক্ট, আর আরেকটা হচ্ছে আমাদের স্টকিস্টিক ইফেক্ট। এখন ডিটারমিনিস্টিক ইফেক্টের আরেক নাম হচ্ছে নন স্টোকেস্টিক ইফেক্ট। ডিটারমিনিস্টিক ইফেক্টটা কখন হবে? যখন হচ্ছে আচ্ছা, ডিটারমাইন বা হচ্ছে, আমি এটাকে মনে রাখতাম ডিটারমাইন বা ডেফিনিট। ডেফিনিট মানে কি? মানে যেটা হবেই, ঠিক আছে। ডিটারমিনিস্টিকটা হচ্ছে এমন একটা ইফেক্ট যেটা আপনার ডোজ বাড়ালে প্রত্যেকটা মানুষের হবে, মানে এত বেশি ডোজ বাড়িয়ে দিলেন যে আপনার আপনার মানে আরেকজন যে এক্সপোজার হচ্ছে ছোট বাচ্চাকে দিলে তারও রেডি মানে এই সাইড ইফেক্ট গুলো দেখা যাবে। এই জিনিসটাই হচ্ছে ডিটারমিনিস্টিক, যে ডোজের ওপর ডিপেন্ড করবে এটা, হ্যাঁ। যে হচ্ছে ইট অকার্স ওয়েন পপুলেশনস অফ সেলস আর ইনজুর্ড, মানে যখন আমাদের হচ্ছে বডির একটা নির্দিষ্ট পরিমাণ সেল ইনজুর হয়ে যাবে রেডিয়েশনের জন্য, তখন আমাদের ডিটারমিনিস্টিক ইফেক্টটা হবেই। ডিটারমিনিস্টিক মানেই হচ্ছে ডেফিনিট, হবেই যে জিনিসটা, ডোজের ওপর ডিপেন্ড করবে। দেখেন এখানে মোটামুটি স্কিনে অনেকগুলো ইফেক্ট আছে। লেন্সে ক্যাটারেক্ট হবে, হোল বডিতে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিনড্রোম, জিআইটি সিনড্রোম, ডেথ, এগুলো আমাদের হতে পারে। এখন ডিটারমিনিস্টিক ইফেক্টটা দেখেন, এটা 100%, একটা নির্দিষ্ট ডোজ অতিক্রম করার পর এটা হবে, কিন্তু অল্প ডোজে ডিটারমিনিস্টিক ইফেক্টটা হবে না। এই ডোজটাকে মানে যে নির্দিষ্ট ডোজের পর ডিটারমিনিস্টিক ইফেক্টটা হবে সেইটাই হচ্ছে আমাদের থ্রেশহোল্ড ডোজ, ঠিক আছে। এইটাকেই বলা হচ্ছে থ্রেশহোল্ড ডোজ, যে মানে যে নির্দিষ্ট ডোজটা অতিক্রম করার পর রেডিয়েশনের ইফেক্টটা দেখা যাবে সেটা হচ্ছে থ্রেশহোল্ড ডোজ। আর হচ্ছে থ্রেশহোল্ড ডোজের পর যত বেশি ডোজ বাড়াতে থাকবো তত বেশি আমাদের রেডিয়েশনের ইফেক্টটাও বাড়তে থাকবে। যেমন ধরেন স্কিন ইরিথিমা বা হচ্ছে আমাদের হেয়ার লস হচ্ছে, একটা নির্দিষ্ট ডোজের নিচে হেয়ার লস হবে না, এরপর আমি অনেক বেশি ডোজ দিলাম, হেয়ার লস শুরু হলো, এরপর যত বেশি ডোজ বাড়াতে থাকবো চুল তত বেশি পড়ে যাবে, স্কিন এরিথিমাটা তত বেশি বেড়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ডিটারমিনিস্টিক ইফেক্ট।
আর দেন এরপর আমাদের নেক্সট হচ্ছে স্টকিস্টিক ইফেক্ট। স্টকিস্টিক ইফেক্ট জিনিসটা কি, যে কারো কারো হবে, কারো কারো হবে না। এটা কিন্তু ডোজের ওপর ডিপেন্ড করবে না, দেখা যাবে যে ডোজের সাথে প্রবাবিলিটি কম বেশি হবে, হতেও পারে নাও হতে পারে, মানে ফলো করে কি অল অর নান ল। যেমন ধরেন যে একই রেডিয়েশন আমি পাচ্ছি, একটা বাচ্চা পাচ্ছে, আবার একটা বয়স্ক লোক পাচ্ছে, দেখা যাবে যে কারো কারো ইফেক্ট হচ্ছে, কারো কারো ইফেক্ট হচ্ছে না। দেখা যাবে যে আমার কোনো ইফেক্ট হচ্ছে না, কিন্তু একটা ছোট বাচ্চার কোনো ইফেক্ট হয়ে গেল, মানে কিছুটা এইরকম জিনিসটা, যে এক একজনের এক এক রকম। ইট রেজাল্টস ফ্রম অল্টারেশন অফ নর্মাল সেলস কজড বাই রেডিয়েশন। রেডিয়েশনের ফলে নর্মাল সেলের অল্টারেশনের মাধ্যমে স্টকিস্টিক ইফেক্টটা হয়। এইখানে ডোজ বাড়ার সাথে সাথে হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, কিন্তু এটার কোনো থ্রেশহোল্ড ডোজ নাই যে একটা নির্দিষ্ট ডোজের পর এটা হবে, এরকম কোনো ডোজ নাই। কেন? কারণ হচ্ছে যে অল্প ডোজেও দেখা যাবে কোনো কোনো পার্সনের হচ্ছে, আবার অনেক বেশি ডোজ দিয়েও দেখা যাবে আরেকজন পার্সনের এটা হচ্ছে না। এই ইফেক্ট গুলো হচ্ছে এইরকম। আহ এইটা দেখেন, ফলো অল অর নান ল, হলে পুরাপুরি হবে, না হলে হবে না। এখন বলছে যে ইফেক্টটা কিন্তু ডোজের সাথে ডিপেন্ড করে না, মানে এমন না যে ক্যান্সার হয়ে গেল একটা মানুষের, তারপর হচ্ছে আপনি ডোজ বাড়াচ্ছেন, তার ক্যান্সার আরো বাড়ছে আরো বাড়ছে, এরকম কিন্তু কখনোই হবে না। যেমন স্টকেস্টিক ইফেক্ট গুলোর মধ্যে কি আছে, ক্যান্সার আর জেনেটিক ইফেক্ট। জেনেটিক ইফেক্ট গুলো কি, যে আমাদের হচ্ছে ধরেন কোনো ক্রোমোসোমাল ড্যামেজ বা গ্রোথ রিটার্ডেশন, এই টাইপের জিনিসগুলো সাধারণত আমাদের স্টকেস্টিক ইফেক্টের মধ্যে পড়ে। এই যে এটা হচ্ছে বেসিক্যালি ডিফারেন্সটা, আমাদের হচ্ছে কাকে বলে বা এই টাইপের কোশ্চেন গুলো আমাদের আসবে না। আমাদের ইনফিনিটি স্টার হচ্ছে এই ডিফারেন্সটা, কারণ এটার ভেতরে অলমোস্ট যে পয়েন্ট গুলো আসতে পারে সেগুলো আছে। দেখেন, ডিটারমিনিস্টিক ইফেক্টের ক্ষেত্রে আমি আগেই বলেছি যে একটা ডোজ থাকে যেটার পরে হচ্ছে ইফেক্টটা আসা শুরু করে, এইটাই হচ্ছে থ্রেশহোল্ড ডোজ থাকবে তাহলে এদের। কিন্তু স্টকিস্টিক ইফেক্টের ক্ষেত্রে কিন্তু কোনো থ্রেশহোল্ড ডোজ নাই। সিভিয়ারিটি অফ ইফেক্ট ইনক্রিজেস উইথ ডোজ, যেটা আমি আগে বলেছি যে স্কিন এরিথেমাটা ডোজ বাড়ার সাথে সাথে বাড়তে থাকবে, কিন্তু আমাদের এখানে প্রবাবিলিটি বাড়বে, যেমন ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বাড়বে, কিন্তু ক্যান্সার বাড়বে না। মানে ডোজ বাড়ার সাথে সাথে এমন না যে কারো ক্যান্সার ছিল, সেই ক্যান্সারটা আরো বেশি বেড়ে মেটাস্টেসিস হচ্ছে, এরকম হবে না, সেটা ডোজের ওপর ডিপেন্ড করবে না তখন। কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা ডিপেন্ড করবে। এটা হচ্ছে আমাদের স্টকেস্টিক ইফেক্ট। আর এইটা ডিটারমিনিস্টিক ইফেক্টটা সাধারণত উইদিন ডেজ এর ভেতরে হতে পারে, আর স্টকেস্টিক ইফেক্টটা অনেক বছর পরেও হতে পারে আপনাদের। আর ইনক্লুডস টিস্যু ইফেক্ট, মানে ইউজুয়ালি টিস্যু ইফেক্ট গুলো এটার ভেতরে ইনক্লুড থাকে। আর স্টকেস্টিক ইফেক্টের ভেতরে কিন্তু শুধুমাত্র ক্যান্সার আর জিন মিউটেশনটা আমাদের স্টকেস্টিক ইফেক্টের ভেতরে পড়বে। তাহলে দেখেন, এই স্টকেস্টিক আর নন স্টকেস্টিক ইফেক্ট দুইটারই কিন্তু অনেক মানে উদাহরণ, কিন্তু আমাদের স্টকেস্টিক ইফেক্ট এটা মনে রাখা সোজা, কারণ হচ্ছে খুবই কম এদের। ক্যান্সার গুলো স্টকেস্টিক ইফেক্টের মধ্যে পড়বে, আর জেনেটিক মিউটেশনটা স্টকেস্টিক ইফেক্টের মধ্যে পড়বে। এখানেও ওই একই ইয়েগুলোই লেখা আছে, ডিফারেন্সটা এটা শারমিনাপুর বই থেকে দাগানো, আমি এখানে দাগিয়ে দিব আপনাদের। আর আরেকটা জিনিস হচ্ছে যে স্টকেস্টিক ইফেক্ট নন স্টকেস্টিক ইফেক্ট এত ইম্পর্টেন্ট, আপনারা যদি শারমিনাপুর বই ফলো করেন অবশ্যই অন্য চার্টে বা আমার অন্যান্য স্লাইডে যে এক্সট্রা পয়েন্ট গুলো আছে এগুলো নিজেরা পড়ে ওই শারমিনাপুর এই পেজটাতে আপনারা এক্সট্রা কথাগুলো লিখে রাখবেন। কেন? কারণ হচ্ছে যে যে কোনো লাইন আসতে পারে এবং প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট। আর যেহেতু এখান থেকে ইনভ্যারিয়েবলি অলমোস্ট এভরি ইয়ারে বা অল্টারনেটিভ ইয়ারে কোশ্চেন আসে, এই স্টকিস্টিক নন স্টকিস্টিক ইফেক্ট থেকে কিন্তু একটা স্টেমও ভুল করা যাবে না, এত ইম্পর্টেন্ট। নন স্টকিস্টিক ইফেক্টের কিছু উদাহরণ আমি দিয়েছি, এটা মুখস্থ করার জিনিস, আপনারা মুখস্থ করে ফেলবেন এই কয়টা। আর হচ্ছে যদি কিছু মুখস্থ না করতে পারেন, কিছু মনে না থাকে, শুধুমাত্র স্টকিস্টিক ইফেক্টের মনে রাখবেন যে ক্যান্সার আর জিন মিউটেশন, এই দুইটা স্টকিস্টিক ইফেক্টের ভেতরে, বাকি যা আছে সবই অলমোস্ট নন স্টকিস্টিক বা ডিটারমিনিস্টিক। আর টিপিক্যাল ইফেক্টিভ ডোজ ভ্যালু, হ্যাঁ, মিলিসিভার্টে কোন এক্সামিনেশনে কত ডোজ লাগে, এটা আসলে আমরা আমাদের সময় পড়ি নাই বা এর আগেও কখনো আসতে দেখি নাই, কিন্তু জানুয়ারি 2024-এ এই কোশ্চিনটা আসছে। হ্যাঁ, ইফেক্টিভ ডোজ দিয়ে চেস্টে কত, লাম্বারে কত, এরকম একটা কোশ্চিন দেখলাম, যার জন্য এখন আপনাদের এই জিনিসটা একটু জানতে হবে। সেক্ষেত্রে যেহেতু পুরোটা মুখস্থ করা কঠিন, আমি একটু ভাগ করে দিয়েছি। নন সিটি স্টাডিজ মানে কি, নন সিটি স্টাডিজ মানে হচ্ছে মোটামুটি নর্মাল এক্স রে। হ্যাঁ, নর্মাল এক্স রে এর ক্ষেত্রে ডোজ গুলো কত, আমরা যেগুলো রেড মার্ক করা সেগুলো অবশ্যই মুখস্থ করবো। চেস্টে কত, 0.1 থেকে 0.2 মিলিসিভার্ট। তারপর ম্যামোগ্রামে কত, 0.3 থেকে 0.6 মিলিসিভার্ট। লাম্বার স্পাইন ব্যারিয়াম, এই কয়টা আমরা মুখস্থ করবো। হ্যাঁ, আর হচ্ছে মানে একদম ছোটস্থ করবো, মুখস্থ করতেই হবে যেগুলো রেড মার্ক করা। আর ব্ল্যাক মার্ক করা যেগুলো, যেমন করোনারি বা হচ্ছে থ্যালিয়াম মায়োকার্ডিয়াল, এগুলো আমাদের আসলে আমরা তো
এটার সাথে জড়িত না, যার জন্য এগুলো আসার সম্ভাবনা কম। যাদের মেমরি ভালো তারা এগুলো দেখেন লাস্টের তিনটা, নাছাড়া আদারওয়াইজ আপনারা এই তিনটা না দেখলেও হবে। কিন্তু আমরা অবশ্যই রেড মার্ক করাগুলো মুখস্থ করব। আর এরপর এগুলো হচ্ছে 2 স্টার, হ্যান্ড আর ডেন্টাল, ডেন্টালও দেওয়ার সম্ভাবনা কম আমাদের। তবে মোটামুটি আমরা মাঝখানের এই চারটা খুব সুন্দর করে মুখস্থ করবো, এই চারটা পয়েন্ট, যে আমাদের চেস্টে কত, চেস্ট তো অবশ্যই লাগবে আপনার, কারণ হচ্ছে যে আমাদের যত এক্সরে হয় তার মধ্যে 60% বা 70%ই চেস্ট এক্সরে হয়। এই চারটা পয়েন্ট আমরা মুখস্থ করব। আর হচ্ছে এবার সিটি, সিটির ক্ষেত্রে অবশ্যই সবই লাগবে, তবে এই প্রথম তিনটা আপনারা অবশ্যই মুখস্থ করবেন, কারণ যদি সিঙ্গেল বেস্ট আসে এই প্রথম তিনটা। হেড আমাদের সিটিতে ম্যাক্সিমামই হেড হয় সিটির ক্ষেত্রে, মানে ব্রেনের সিটি ম্যাক্সিমাম থাকে। চেস্ট, অ্যাবডোমিনাল, এই কয়টা আপনারা একটু দেখবেন, আর বাকিগুলোও একটু দেখবেন, হ্যাঁ। তবে এইটা মুখস্থ করতে হবে প্রথম তিনটা, যাদের কিছুই মনে থাকবে না তারা অ্যাটলিস্ট এখান থেকে এই চারটা আর সিটি স্টাডিজ থেকে এই তিনটা পয়েন্ট মুখস্থ করবেন। আচ্ছা, এখন আমাদের হচ্ছে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা কত, 3 মিলিসিভার্ট পার ইয়ার। এটা আমি একটু আগেও বলেছি, এই মানটা মনে রাখবেন যে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন টোটালি মানে পুরো ওয়ার্ল্ডে এভারেজ 3 মিলিসিভার্ট পার ইয়ার। এখন আমরা চলে যাব স্পেসিফিক আয়োনাইজেশন। স্পেসিফিক আয়োনাইজেশনটা কি? দি নাম্বার অফ আয়ন ফর্ম পার ইউনিট লেন্থ অফ পাথ, মানে হচ্ছে আমাদের আয়ন পেয়ার পার সেন্টিমিটার, পার সেন্টিমিটারে কয়টা আয়ন ফর্ম হয়েছে সেটাই হচ্ছে আমাদের স্পেসিফিক আয়োনাইজেশন। এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের স্টকিস্টিক নন স্টকিস্টিক ইফেক্টের পরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে লিনিয়ার এনার্জি ট্রান্সফার। এখান থেকে 2-3 বার কোশ্চেন আসছে লিনিয়ার এনার্জি ট্রান্সফার থেকে, এবং এই টপিকটা মোটামুটি সোজা, মুখস্থ করলে আপনারা পারবেন। এই জন্য অবশ্যই অবশ্যই স্লাইডের কোনো কথা বাদ দিবেন না, আর খুব ভালোভাবে বুঝতে হবে। লিনিয়ার এনার্জি ট্রান্সফার জিনিসটা কি? দি অ্যামাউন্ট অফ এনার্জি ডিপোজিটেড পার ইউনিট লেন্থ বাই অ্যান আয়োনাইজিং পার্টিকেল, মানে হচ্ছে আমাদের পার ইউনিট লেন্থে কতটুকু এনার্জি ডিপোজিট হচ্ছে একটা আয়োনাইজিং পার্টিকেলের, সেটাই হচ্ছে আমাদের লিনিয়ার এনার্জি ট্রান্সফার। এটার ইউনিট কি? কিলো ইলেকট্রন ভোল্ট পার মাইক্রোমিটার। রেডিওলজির ক্ষেত্রে যে কোনো ইউনিট ইম্পর্টেন্ট, হ্যাঁ। মানে যেখানে যে ইউনিট আছে একটা অবশ্যই একটা পেজ নেবেন, নিয়ে শুরু থেকে, যেমন প্রথম দিনে আমি অনেকগুলো ইউনিট পড়েছি ওগুলো একসাথে নোট করবেন। লিনিয়ার এনার্জি ট্রান্সফারের ইউনিটটাও লিখে রাখবেন আপনি, যে কত কিলো ইলেকট্রন ভোল্ট পার মাইক্রোমিটার। কারণ হচ্ছে অনেক সময় পরীক্ষার হলে ডেফিনেশন মনে আসে না, তখন কিন্তু আপনাকে এই মানে ইউনিটটা থেকে ডেফিনেশন বানাতে হবে। দেখেন পার মাইক্রোমিটার মানে কি বোঝানো যাচ্ছে, মিটারটা কি? মিটারটা লেন্থের ইউনিট, তাহলে হচ্ছে পার লেন্থে কিলো ইলেকট্রন ভোল্ট কি? অবশ্যই এনার্জির ইউনিট, তাহলে আমাদের এনার্জি ডিপোজিটেড পার ইউনিট লেন্থ। আমরা নিজের এফসিপিএস এর সময় এরকম হয়েছে যে একটা ডেফিনেশন আসছে, মানে ডেফিনেশনের শর্ট ফর্ম, সেটা আমার মনে নাই, আমি তখন হচ্ছে ইউনিটটা ধরে মনে করেছি। এই জন্য আপনাদের ইউনিটটা মুখস্থ রাখতে হবে, যদি কিছু নাও মনে থাকে ইউনিট মুখস্থ রাখবেন। ইউনিট থেকেই দেখেন, যেহেতু কিলো ইলেকট্রন ভোল্ট পার মাইক্রোমিটার হচ্ছে লিনিয়ার এনার্জি ট্রান্সফারের ইউনিট, তার মানে হচ্ছে পার ইউনিট লেন্থে কতটুকু এনার্জি ডিপোজিট হচ্ছে সেটাই আমাদের লিনিয়ার এনার্জি ট্রান্সফার। এখন এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে লিনিয়ার এনার্জি ট্রান্সফারটা যত বেশি হবে তত বেশি সিভিয়ার বায়োলজিক্যাল ইফেক্ট হবে, বা টিস্যু ড্যামেজটা তত বেশি হবে। এখন আমাদের লো, লো কাদের? লো হচ্ছে এক্স রে ইলেকট্রনের, লেট হচ্ছে লো, আর ইন্টারমিডিয়েট হচ্ছে ফাস্ট নিউট্রনের, আর হাইকার আলফা পার্টিকেলের লিনিয়ার এনার্জি ট্রান্সফার খুবই হাই। কেন? এটা আমরা আলফা পার্টিকেল, আসলে রেডিওলজি সবই রিলেটেড, আপনারা প্রথম ক্লাসে আমি পড়িয়েছিলাম আলফা, তারপর এক্স রে, গামা রে, এগুলোর ডিফারেন্স, বিটা। আলফার এটা আমরা পড়েছিলাম কি সবচেয়ে বেশি আয়োনাইজিং ক্যাপাসিটি বেশি হচ্ছে আলফা পার্টিকেলের, মানে সবচেয়ে বেশি টিস্যু ড্যামেজ করে। এই জন্য দেখেন এটার হচ্ছে লিনিয়ার এনার্জি ট্রান্সফার এটা সবচেয়ে বেশি, যার জন্য আলটিমেটলি বায়োলজিক্যাল কনসিকুয়েন্সও সবচেয়ে সিভিয়ার হবে কার? আলফা পার্টিকেলের। এই পয়েন্টগুলো জাস্ট একবার রিডিং দিবেন, বোল্ড করাগুলো। আর এই চার্টটা আসলে খুব একটা দরকার নাই, এটা আমি বেসিক্যালি রেখেছি যে কোনটার লিনিয়ার এনার্জি ট্রান্সফার কত। এনার্জি টোটালি লাগবে না আপনাদের, লিনিয়ার এনার্জি ট্রান্সফার কোনটার কত সেটা লাগবে না, খালি জানবেন যে কোনটারটা বেশি কোনটারটা কম। দেখেন আলফা পার্টিকেলেরটা কত বেশি, 100, আর এইদিকে আমাদের হচ্ছে নিউট্রনেরটা 20, আর যেখানে আমাদের এক্স রেটা কম আমরা পড়েছিলাম, প্রোটনের কম, এগুলো দেখেন 1.5, 4, এই রেঞ্জের। রেঞ্জ মুখস্থ করার দরকার নাই, এই
স্লাইডটা আপনাদের জাস্ট হচ্ছে মোটামুটি একবার রিডিং দিয়ে রাখবেন, এনার্জি টোটালি লাগবে না। লিনিয়ার এনার্জি ট্রান্সফার থেকে আলফা পার্টিকেলেটটা কত সেটা মনে রাখবেন যে 100, আর এইদিকে আমাদের হচ্ছে এক্স রেটটা কত 1.5। তবে এগুলো মনে না রাখলেও অ্যাটলিস্ট কোনটা লো, কোনটা ইন্টারমিডিয়েট, কোনটা হাই, এটাই পরীক্ষায় আসবে, এটা মনে রাখলেই হবে। এটা আমাদের একটা এমসিকিউ, এটা নিজেরা সলভ করার ট্রাই করেন যে রিগার্ডিং লিনিয়ার এনার্জি ট্রান্সফার হুইচ আর ট্রু, ইট ইজ দি অ্যামাউন্ট অফ, কোশ্চিন আগে বুঝতে হবে, হ্যাঁ। লিনিয়ার এনার্জি ট্রান্সফার সম্পর্কে কোনটা ট্রু, মানে হচ্ছে এটা মানে লিনিয়ার এনার্জি ট্রান্সফারের ক্যারেক্টারিস্টিক্স গুলো আমাদের লাগবে এখানে। ইট ইজ দি অ্যামাউন্ট অফ এনার্জি ডিপোজিটেড পার কিউবিক লেন্থ অফ পাথ, অবশ্যই ফলস। কেন? কারণ আমরা জানি যে পার ইউনিট লেন্থে, হ্যাঁ, পার কিউবিক ইউনিট ছিল না, ওটা ছিল হচ্ছে আমাদের মাইক্রোমিটারে। এটা তাহলে হবে আমাদের ফলস ফার্স্টেরটা। ইট ইজ এক্সপ্রেসড ইন কিলো ইলেকট্রন ভোল্ট পার মাইক্রোমিটার। দেখেন নেক্সট স্টেমে প্রথমটার অ্যান্সার দাও, বি নাম্বারটা হচ্ছে ট্রু। রেডিও বায়োলজিক্যাল ইফেক্ট ইনক্রিজেস উইথ হায়ার লিনিয়ার এনার্জি ট্রান্সফার, এটা ট্রু। কারণ লিনিয়ার এনার্জি ট্রান্সফার যত বেশি হবে টিস্যু ড্যামেজ তত বেশি হবে। এক্স রে ইজ দি হাইস্ট লেট রেডিয়েশন, এটা অবশ্যই ফলস, কারণ হচ্ছে সবচেয়ে বেশি হাইস্ট কার আলফা পার্টিকেল। মোর লেট মোর আয়োনাইজেশন, হ্যাঁ, লিনিয়ার এনার্জি ট্রান্সফার যত বেশি টিস্যু ড্যামেজ তত বেশি হবে, তার মানে আয়োনাইজেশনও তত বেশি হবে, তাহলে ই নাম্বার হবে ট্রু। তাহলে আমাদের এই কোশ্চেনটাতে দেখেন এ নাম্বারটা হচ্ছে আমাদের ফলস, আর আমাদের ডি নাম্বারটা ফলস, বাকি যা আছে সব ট্রু। তাহলে এতক্ষণ আমরা যা পড়লাম তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্টকেস্টিক নন স্টকেস্টিক ইফেক্ট, তারপরে আমরা হচ্ছে ন্যাচারাল রেডিয়েশন ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের রেঞ্জটা জানবো, আর লিনিয়ার এনার্জি ট্রান্সফারটাও আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। পরে রেডিয়েশনের কিছু ইউনিটস আছে, এগুলো ম্যাক্সিমাম আমাদের আগে আলোচনা করা, ওগুলো আমি একটু দ্রুত যাবো, আর যেগুলো নিউ ইউনিট সেগুলো আপনাদের সাথে একটু আলোচনা করব। যেমন রেডিয়েশন এক্সপোজার, এক্সপোজার কাকে বলে আমরা এটা প্রথম ক্লাসেই পড়েছি। এক্সপোজারের ইউনিট হচ্ছে রোয়েন্টেন, আর আমাদের এসআই ইউনিট হচ্ছে কুলম পার কেজি। রোয়েন্টেন্টের সাথে কুলম পার কেজি রিলেশনটা আমাদের জানতে হবে এখান থেকে, মোটামুটি এতটুকুই। দেন আমাদের অ্যাবজর্ব ডোজ কি জিনিস সেটা আমরা প্রথম ক্লাসে জেনেছি। তবে এইখানে একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, এই ইকুয়েশন গুলো একটু কাইন্ডলি আপনারা লিখে রাখবেন যে 1 গ্রে ইকুয়াল টু 1 জুল পার 1 কেজি অফ টিস্যু, তাহলে হবে কি যে ডেফিনেশনটা আপনাদের জন্য ইজি হবে। তার মানে হচ্ছে যে আমাদের পার কেজি টিস্যুতে 1 জুল এনার্জি দিয়ে যেই পরিমাণ, এই যে দেখ মানে যতটুকু এনার্জি ডিপোজিট হবে সেটাই আমাদের 1 গ্রে। A radiation field that deposits 1 joule of energy in 1 kg of material has an absorbed dose of 1 gray। তাহলে 1 gray ডেফিনেশন হচ্ছে যে যেই পরিমাণ রেডিয়েশন এনার্জি 1 জুল মানে এনার্জি ডিপোজিট করে ইন 1 কেজি টিস্যু ম্যাটেরিয়ালে, সেটাই হচ্ছে আমাদের 1 গ্রে। আর গ্রে আর রেড এর রিলেশনটা আমরা ফার্স্ট ক্লাসেই আলোচনা করেছিলাম, এই রিলেশনটা মুখস্থ করবেন। তাহলে আমরা এই স্লাইডটা থেকে জাস্ট গ্রেটা কাকে বলে এই ইকুয়েশনটা লিখে রাখবো একটা খাতায়, আর হচ্ছে রেড আর গ্রে রিলেশন, এগুলো আমাদের প্রিভিয়াসলি ডিসকাসড, এই জন্য একটু দ্রুত যাচ্ছি। দেন আমাদের রিলেটিভ বায়োলজিক ইফেক্টিভনেস, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের এবারকার পড়া। রিলেটিভ বায়োলজিক্যাল ইফেক্টিভনেস হবে এখানে, সিএএল হবে, হ্যাঁ, রিলেটিভ বায়োলজিক্যাল ইফেক্টিভনেস, আরবিই। আরবিই এর ফুল ফর্মও পরীক্ষায় আসতে পারে, এই জন্য এটা মুখস্থ করবেন। আর এই জিনিসটা কি, বেসিক্যালি এই পয়েন্টটা মনে রাখলে আমাদের হবে যে ডোজ অফ স্ট্যান্ডার্ড রেডিয়েশন বাই ডোজ অফ রেডিয়েশন ইন কোশ্চিন ফর এ গিভেন ইফেক্ট, মানে হচ্ছে একটা ধরেন টিস্যু ড্যামেজ করতে বা কোনো একটা নির্দিষ্ট ইফেক্ট, ধরেন আমি যেহেতু হেয়ার লসে চিন্তা করি, হ্যাঁ, যে মানে একটা স্ট্যান্ডার্ড রেডিয়েশন বা স্ট্যান্ডার্ড রেডিয়েশন হিসেবে রেডিওলজিতে 250 কিলোভোল্ট এক্স রে কে ধরা হয়। মানে 2 কিলোভোল্ট বা 250 কিলোভোল্ট এক্স রে যতটুকু পরিমাণ আমাদের হচ্ছে, যতটুকু ডোজ আমাদের হেয়ার লস করতে পারবে, সেটাকে ডিভাইড করব যেই রেডিয়েশনটা নিয়ে আমরা চিন্তা করছি সেইটার যতটুকু ডোজ লাগবে ওই একই ইফেক্ট তৈরির জন্য সেটাকে। তাহলে মোটামুটি এই ডেফিনেশনটা আলাদাভাবে পড়ার দরকার নেই, এইটা পড়লে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে রেডিও বায়োলজিক্যাল ইফেক্টিভনেস ইকুয়াল টু ডোজ অফ স্ট্যান্ডার্ড রেডিয়েশন
বাই ডোজ অফ রেডিয়েশন ইন কোশ্চেন ফর এ গিভেন ইফেক্ট, মানে একই ইফেক্ট তৈরি করার জন্য দুইটা ডোজের যে রেশিও সেইটাই হচ্ছে আমাদের আরবিই। আর যেহেতু এটা ডোজের রেশিও, এই জন্য কিন্তু রিলেটিভ বায়োলজিক্যাল ইফেক্টিভনেসের কোনো ইউনিট নাই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে এটা কিন্তু কোনো ইউনিট নাই। একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, একই প্রকার জিনিসের রেশিও হলে সেটার কোনো ইউনিট থাকবে না। এখানে ডেফিনেশন গুলো লেখা, এটা আরেকবার পড়লে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, এটা আমি আর আলাদাভাবে বলছি না, আগে যেটা বলেছি সেটাই। এখন রিলেটিভ বায়োলজিক্যাল ইফেক্টিভনেস কার কার ওপর ডিপেন্ড করে? রিলেটিভ বায়োলজিক্যাল ইফেক্টিভনেসটা ডিপেন্ড করবে ডোজ রেট, ডোজ পার ফ্র্যাকশন, নাম্বার পার ফ্র্যাকশন, এনার্জি বা লেটের ওপর, বায়োলজিক্যাল এন্ড পয়েন্ট আর সিস্টেমের ওপর ডিপেন্ড করে। আরবিই কিন্তু 5 স্টার টপিক, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট। লিনিয়ার এনার্জি ট্রান্সফার বা লেট, তারপর আরবিই, এগুলো কিন্তু সবই 5 স্টার টপিক এবং কোনোভাবেই ভুল করা যাবে না পরীক্ষায়। দেন আমরা চলে যাব ডোজ ইকুইভ্যালেন্ট। ডোজ ইকুইভ্যালেন্ট বা ইকুইভ্যালেন্ট ডোজ একই কথা, এইটাকে আবার এক্সপ্রেস করা হয় হচ্ছে আমাদের রোয়েনজিন ইকুইভ্যালেন্ট মেন বা হচ্ছে রেম দিয়ে। হ্যাঁ, রোয়েনজিন রেমের ফুল ফর্ম কি? আমাদের রেডিওলজিতে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কোনো জিনিসের ফুল ফর্ম দেখেন, রেমের ফুল ফর্ম হচ্ছে রোয়েনজিন ইকুইভ্যালেন্ট মেন। এখন এইটা ডোজ ইকুইভ্যালেন্টটা কিভাবে অবটেইন হবে? অবটেইন হবে অ্যাবজর্ব ডোজটাকে আমাদের হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর বা রিলেটিভ বায়োলজিক্যাল ইফেক্টিভনেস অর টিস্যু ওয়েটিং ফ্যাক্টর, না সরি, রেডিয়েশন ওয়েটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে। আহ, এই জিনিসটার বেসিক ইম্পর্টেন্সটা কি? ইট রিফ্লেক্টস অ্যাবিলিটি অফ পার্টিকুলার রেডিয়েশন টু কজ ড্যামেজ, মানে বিভিন্ন রেডিয়েশনের একই পরিমাণ ড্যামেজ করতে যে ডোজটা লাগে সেইটাই ডিটারমাইন করে হচ্ছে ডোজ ইকুইভ্যালেন্ট। আমাদের এইগুলো হয়তো কোশ্চেনে আসবে না, আমাদের শুধুমাত্র এটা মনে রাখতে হবে অ্যাবজর্ব ডোজটাকে আমাদের হচ্ছে রেডিয়েশন ওয়েটেড ফ্যাক্টর দিয়ে গুণ করে আমরা পাবো ডোজ ইকুইভ্যালেন্ট। ডোজ ইকুইভ্যালেন্টের এসআই ইউনিট হচ্ছে আমাদের সিভার্ট, ঠিক আছে? 1 সিভার্ট ইকুয়াল টু 100 সেন্টি সিভার্ট। তবে এখান থেকে ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার হচ্ছে যে ডোজ ইকুইভ্যালেন্টের এসআই ইউনিট হচ্ছে সিভার্ট, আর ডোজ ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু অ্যাবজর্ব ডোজ ইন্টু হচ্ছে আমাদের রেডিয়েশন ওয়েটেড ফ্যাক্টর। এটা পরের স্লাইডেই আছে, এই যে এখানে দেখেন লেখা আছে আমাদের রেম ইকুয়াল টু র্যাড। র্যাড মানে কিন্তু অ্যাবজর্ব ডোজ, আর আরবিই মানে হচ্ছে আমাদের যেটা রেডিয়েশন ওয়েটেড ফ্যাক্টর সেটা। এই যে সিভার্ট ইউনিটটার রিলেশন কার সাথে কি, এই জিনিসটাই লেখা, 1 সিভার্ট ইকুয়াল টু 100 রেম। হ্যাঁ, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট যে 1 সিভার্ট ইকুয়াল টু 100 রেম। এরপর আরেকটা জিনিস হচ্ছে আমাদের কোয়ালিটি ফ্যাক্টর। যদিও কোয়ালিটি ফ্যাক্টরটা একটু আলাদা টপিক, কিন্তু মানে একই সাথে আলোচনা করে ফেলছি। কোয়ালিটি ফ্যাক্টরটা কিন্তু বেসিক্যালি কিছুই না, এইটা হচ্ছে আমাদের একটা মানে আমাদের যেটা রিলেটিভ বায়োলজিক্যাল ইফেক্টিভনেস আমরা পড়লাম সেইটা আর কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে একই। তাহলে এটা দুইটা আলাদাভাবে বলার উদ্দেশ্য কি? কোয়ালিটি ফ্যাক্টরটা এই তিনটা অলমোস্ট সেম, আর হচ্ছে আমাদের লেট হচ্ছে লো রেডিয়েশনের ক্ষেত্রে ইউজ করা হয়। ইকুইভ্যালেন্ট ডোজ, আমরা আগে যে ইকুইভ্যালেন্ট ডোজ বা ডোজ ইকুইভ্যালেন্ট আলোচনা করেছি, এইটা আর এটা কিন্তু একই। এইটা আলাদাভাবে লেখার কিছু নাই, জাস্ট পয়েন্টগুলো আপনারা দেখবেন। আর এখান থেকে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, এটা আমি একটু আগেও বলছিলাম, এখানে ইকুয়েশন আকারে লেখা। ইকুইভ্যালেন্ট ডোজটাকে এইচ দিয়ে এক্সপ্রেস করা হয়, আর ডি দিয়ে বোঝানো হচ্ছে অ্যাবজর্ব ডোজ ইনটু আমাদের ওয়েটিং ফ্যাক্টর বা রেডিয়েশন ওয়েটিং ফ্যাক্টর ইন সিভার্ট। হ্যাঁ, এই দুইটার গুণফল হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ডোজ। আর 1 সিভার্ট ইকুয়াল টু কত? 1 জুল/কেজি টিস্যু ইন্টু কনস্ট্যান্ট। দেখেন কিছুটা আমাদের গ্রেটার রিলেশনও কিন্তু এরকম ছিল, 1 জুল/কেজি টিস্যু ছিল হচ্ছে 1 গ্রে ইকুয়াল টু, আর এটার সাথে কনস্ট্যান্ট গুণ দিতে হবে। আমি জানি যে আজকের টপিকটা একটু কঠিন, হয়তো আমি বললেও আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে, জাস্ট আপনারা ঠান্ডা মাথায় একবার রিডিং দিবেন, স্লাইডটা পুরোটা আমি গ্রুপে শেয়ার দিয়ে দিব, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আর এছাড়া আমি বই দাগায় দিব, বই থেকে আরেকবার পড়লে আপনাদের ক্লিয়ার হবে। এই টপিকটার উপর কিন্তু ইফোর্ট দিতে হবে অনেক।
এরপর আমরা চলে যাই ইকুইভ্যালেন্ট ডোজের ভেতরে ওই একই কথাই বারবার বারবার লেখা এই পয়েন্ট, এটা কিন্তু ইনফিনিটি স্টার, হ্যাঁ। যে আমাদের ওয়েটিং ফ্যাক্টর কোন রেডিয়েশনের জন্য কত, রেডিয়েশন ওয়েটিং ফ্যাক্টর থেকে এফসিপিএস এ কোশ্চেন আসছে। এক্স রে ক্ষেত্রে কত, এই যে এক্স রে, গামা রে, বিটা পার্টিকেলের ক্ষেত্রে দেখেন 1, ইলেকট্রন, মায়ন, অল এনার্জিজ এর ক্ষেত্রে 1। যেগুলোর ক্ষেত্রে 1 সেটা মুখস্থ করার দরকার নেই, আমরা মনে রাখবো যে প্রোটন আর চার্জড ইয়ের ক্ষেত্রে হচ্ছে 2, আর এদিকে আলফা পার্টিকেলের ক্ষেত্রে আর হেভি আয়নের ক্ষেত্রে হচ্ছে 20, ফাস্ট নিউট্রনের ক্ষেত্রেও 20। আমরা তাহলে মোটামুটি এগুলো মুখস্থ করব, আর কোন এক্স রে, গামা রে, বিটা পার্টিকেল এগুলো মনে রাখবো, হ্যাঁ। আর এইটা ইনফিনিটি স্টার, এই চার্টটা অবশ্যই অবশ্যই সেলম্যান থেকে নেওয়া, এটা আমি সেলম্যানেও দাগায় দিব। এই চার্টটা আলাদাভাবে খাতায় লিখে মুখস্থ করে ফেলবেন। এবং কিছু জিনিস আছে যেগুলো আপনাকে পরীক্ষার আগের দিন বা একদিন বা 2 দিনের মধ্যে রিভিশন দিতেই হবে পরীক্ষার আগে। তার মধ্যে একটা হচ্ছে এইটা, তাছাড়া আপনাদের রেডিয়েশন ওয়েটিং ফ্যাক্টর কত 3 মাস আগে পড়া থাকলে কিন্তু বেসিক থেকে পরীক্ষার হলে যে আপনি অ্যান্সার করতে পারবেন না। এই জন্য এটা অবশ্যই অবশ্যই আপনারা খাতায় একটা, যে খাতাটা পরীক্ষার আগের দিন রিভিশন দিবেন এরকম একটা খাতায় লিখে রাখবেন। এই যে এটা আমাদের আসছে এবার, রেডিয়েশন ওয়েটিং ফ্যাক্টর ফর বিটা রেডিয়েশন কত, আমরা একটু আগেই দেখলাম বিটা রেডিয়েশনের জন্য 1, আর 20 কার জন্য ছিল, 20 ছিল আলফা পার্টিকেলের জন্য আর ফার্স্ট নিউট্রনের জন্য। আর 2 কার, 2 হচ্ছে প্রোটনের জন্য। তাহলে বিটা রেডিয়েশনের জন্য কত, এই যে দেখেন 1। তাহলে আমাদের এটা অ্যান্সার হবে 1। আর এসআই ইউনিট অফ ডোজ ইকুইভ্যালেন্ট, বারবার একটা কথা বলছি, ডোজ ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট ডোজ এগুলো কিন্তু একই। আর এসআই ইউনিট হচ্ছে সিভার, ঠিক আছে, এটার এসআই ইউনিট হচ্ছে সিভার। ইফেক্টিভ ডোজটা কি জিনিস, ইকুইভ্যালেন্ট ডোজটাকে আমরা, ইকুইভ্যালেন্ট ডোজ কি পেলাম আমরা, যে অ্যাবজর্ব ডোজ ইনটু আমাদের রেডিয়েশন ওয়েটেড ফ্যাক্টর ছিল ইকুইভ্যালেন্ট ডোজ। এখন ইকুইভ্যালেন্ট ডোজটাকে এক্সপ্রেস করেছিলাম এইচ দিয়ে, ওই ইকুইভ্যালেন্ট ডোজটাকে আমরা হচ্ছে টিস্যু ওয়েটিং ফ্যাক্টর দিয়ে গুণ দিলে, বা ডাব্লিউটি মানে টিস্যু ওয়েটিং ফ্যাক্টর দিয়ে গুণ, টিস্যু ওয়েটিং ফ্যাক্টর দিয়ে গুণ দিলে আমরা পাবো ইফেক্টিভ ডোজ। এখন হচ্ছে তাহলে কথা হচ্ছে এতগুলো ডোজ কেন ইউজ করছে, যে ইকুইভ্যালেন্ট ডোজ, ইফেক্টিভ ডোজ। একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, ইকুইভ্যালেন্ট ডোজের মেইন রিলেশনটা হচ্ছে রেডিয়েশন টাইপের সাথে, আর ইফেক্টিভ ডোজ মানে কোন অর্গানের ওপর কেমন ইফেক্ট, হ্যাঁ। এই জন্য ইফেক্টিভ ডোজের রিলেশন হচ্ছে আমাদের টিস্যু রেডিয়েশনের সাথে। দেখেন দি রিস্ক অফ ড্যামেজ ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট টাইপস অফ অর্গান অর টিস্যু। এই জিনিসটা, ইফেক্টিভ ডোজের রিলেশন হচ্ছে আমাদের টিস্যুর সাথে, এই জন্য টিস্যু ওয়েটিং ফ্যাক্টর দিয়ে ইকুইভ্যালেন্ট ডোজটাকে এখানে গুণ দেওয়া হচ্ছে। এখন এইখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কোন অর্গানে টিস্যু ওয়েটিং ফ্যাক্টর কত। এত বড় চার্ট দেখে মনে হবে যে এত কঠিন, কিভাবে মুখস্থ করবো। 1 নম্বর কথা হচ্ছে আইসিআরসি 60টা আমাদের পড়ার দরকার নাই টোটালি, কারণ আমরা লেটেস্টটা জানবো। আইসিআরসি যেটা 103 আমরা সেটারটা জানবো, ঠিক আছে। এখন এত বড় মান মনে থাকবে না স্বাভাবিক, এই জন্য আমাদের নিউ শার্টনে খুব শর্টকাট করে লিখেছে, এইটা আমরা, এই চার্টটা আমরা মুখস্থ করব। এইটা হচ্ছে আমাদের ইনফিনিটি স্টার, হ্যাঁ। ইনফিনিটি স্টার চার্ট হচ্ছে এটা আমাদের কোন অর্গানের জন্য কত। এখন পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন আসে না, দেখা যাবে যে গোনাড হ্যাজ টিস্যু ওয়েটিং ফ্যাক্টর দিয়ে চলে আসলো, বা গোনাড হ্যাজ হায়ার হায়ার টিস্যু ওয়েটিং ফ্যাক্টর দেন ব্লাডার আসলো, তখন ট্রু হবে। এই টাইপের স্টেম আসে, মানে ডাইরেক্ট মান আসে না। এখন এইটা মনে রাখার জন্য একটা সোজা সূত্র হচ্ছে, আপনারা সবাই চার্টের পাশে লিখে রাখবেন, যে এখানে দেখেন আমরা মনে রাখতে পারি কি দিয়ে, বিসিএস দিয়ে, হ্যাঁ। মানে যেটা 0.12 বিসিএস, আর হচ্ছে সাথে রাখবো আমরা, তাহলে আমাদের বোন ম্যারো, বোন ম্যারো চলে গেল বিতে, সিতে চলে যাবে আমাদের কোলন, আর হচ্ছে আমাদের এসে চলে যাবে স্টোমাক, আর বিতে কিন্তু ব্রেস্টও আসবে। তাহলে বি বি দিয়ে হচ্ছে 2টা, ঠিক আছে। আর সাথে মনে রাখবো হচ্ছে বিসিএস এলটি, এলটিতে কি, এলে হচ্ছে আমাদের লাং, আর সেই সাথে আমাদের রিমাইন্ডার টিস্যু বা অন্যান্য টিস্যুগুলো আমাদের হচ্ছে এর মধ্যে চলে আসবে। তাহলে আমাদের 0.12 কার মনে রাখবো, বিসিএস এলটি। আর আমাদের হচ্ছে গোনাডটা সললি আলাদা, 0.08, এটা কিন্তু ইনভেরিয়েবলি আসে গোনাডের মানটা, অবশ্যই মনে রাখতে হবে। আর 0.01 কাদের, দেখেন এক্ষেত্রে মনে রাখা সোজা, ঠিক আছে। এক্ষেত্রে হচ্ছে আমাদের বি আর হচ্ছে এস, ঠিক আছে, বি আর এস সবই দুইটা দুইটা, 2B আর হচ্ছে 2S। এসে কি স্যালাইভারি গ্ল্যান্ড, স্কিন, আর বিতে আমাদের বোন সারফেস আর হচ্ছে ব্রেন। আর এক্ষেত্রে আমাদের এইটা আমরা মনে রাখবো ব্লড দিয়ে।
ব্লড দিয়ে মনে রাখবো, লিখে রাখেন। এখন ই দিয়ে যদিও এসোফেগাসের নামটা শুরু করেছে, কিন্তু এখানে আমরা এটাকে ও দিয়ে ধরবো ইসোফেগাসটা, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে আপনারা এই চার্টটা যখন পড়বেন তখন আপনারা 0.12 এর পাশে লিখে রাখবেন BCS LT, তাহলে এখান থেকে আপনারা মনে রাখবেন। আর হচ্ছে 0.04 এর পাশে লিখে রাখবেন ব্লড, বিতে ব্লাডার, এল এ লিভার, ওতে ইসোফেগাস, আর টিতে হচ্ছে থাইরয়েড। আর দেন আমাদের বোন ম্যারো, ব্রেন, স্যালাইভারি গ্ল্যান্ড, স্কিন, এটার পাশে BS লিখে রাখলেই হবে। এখন একটা কথা হচ্ছে যে শুধুমাত্র ব্লড BCS মুখস্থ করে চলে গেলাম, পরীক্ষার হলে যেয়ে কিন্তু আর মনে পড়বে না বিতে কি ছিল। বিতে কিন্তু দেখেন অনেকগুলো আছে, এই জন্য নামগুলো বারবার পড়বেন। আর এইটা সূত্রটা জাস্ট এমনি একটু যেন মনে থাকে এই জন্য, কিন্তু বেসিক্যালি নামগুলো মুখস্থ রাখতে হবে। যে বিতে বোন ম্যারোতে কিন্তু 0.12, আবার হচ্ছে ব্লটের বিতে কিন্তু ব্লাডার। এভাবে মনে রাখবেন, আর এটা খুবই ইম্পর্টেন্ট, ইনভেরিয়েবলি কোশ্চেন আসে। অবশ্যই অবশ্যই টিস্যু ওয়েটিং ফ্যাক্টর আর রেডিয়েশন ওয়েটিং ফ্যাক্টরটা আলাদাভাবে লিখে রাখবেন, এবং পরীক্ষার আগে আপনাকে মাস্ট রিভিশন দিয়ে যেতে হবে। এই যে দেখেন টিস্যু ওয়েটিং ফ্যাক্টর কি কি আসছে, ম্যাক্সিমাম ইন ব্রেন। আমরা দেখলাম যে ব্রেনে কিন্তু খুবই কম ছিল। ব্রেনে কত ছিল, ব্রেনটা আমাদের মোস্ট প্রবাবলি ছিল হচ্ছে 0.01, ঠিক আছে, BS এর ভেতরে ছিল। আর ম্যাক্সিমাম ইন গোনাড, এগুলোর ভেতরে যে মানগুলো আছে এগুলো একটাও কারেক্ট না, সেক্ষেত্রে এখানে আমরা ম্যাক্সিমাম ইন গোনাড যেটা সেটাই ট্রু দিব। যদিও আমাদের নিউ চার্ট অনুযায়ী ম্যাক্সিমাম কিন্তু গোনাডে নাই, দেখেন ম্যাক্সিমাম কিন্তু 0.12। হ্যাঁ, এটা কয়টা অর্গানের ক্ষেত্রে আছে, এই অর্গানগুলোর নাম মুখস্থ রাখতে হবে। শর্ট ল্যাটেন্সি পিরিয়ড কোন ক্যান্সারের, এটা হচ্ছে লিউকেমিয়া। কয়েকবার আসছে এই কোশ্চেনটা, মুখস্থ করে ফেলবেন অ্যান্সারটা। শর্ট ল্যাটেন্সি পিরিয়ড হচ্ছে লিউকেমিয়া। এরপর আমাদের এই ইউনিট গুলো প্রথম ক্লাসে আমরা পড়েছি, জাস্ট একবার দেখে নিবেন, আমি দাগাই দিব শামিনাপুর নোটেও। দেন আমাদের ম্যাক্সিমাম পারমিসিবল ডোজ থেকে ডেফিনেশন আমাদের পরীক্ষায় কখনোই আসবে না, জাস্ট জিনিসটা কি এটা বুঝে রাখবেন যে ইট ইজ দি পারমিসিবল ডোজ অ্যাকুমুলেটেড ওভার এ long period of time or from a single exposure which will carry negligible probability of somatic or genetic effect। মানে হচ্ছে যেই ডোজটা ম্যাক্সিমাম পারমিসিবল, মানে কি যতটুকু ডোজ আমি আমার বডিকে পারমিট করতে পারি, বা যতটুকু ডোজে আমার বডির খুবই নেগলিজিবল অ্যামাউন্টের ক্ষতি হবে, সেইটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পারমিসিবল ডোজ। মানে পারমিশন দেওয়া মানে কি, কাউকে অ্যালাউ করা, ধরেন রুমে আসতে পারমিশন দিচ্ছি, মানে রুমে অ্যালাউ করছে, ঠিক সেই এইটাই হচ্ছে পারমিসিবল ডোজের মেইন থিওরি। যে যতটুকু ডোজ আপনার বডি টলারেট করতে পারবে, বা খুবই নেগলিজিবল অ্যামাউন্টে ক্ষতি করবে, কারণ রেডিয়েশন মানেই মিনিমাম অ্যামাউন্টে হলেও ক্ষতি করবে। এই জন্য হচ্ছে যেই ডোজটা আপনার একদম নেগলিজিবল অ্যামাউন্টে ক্ষতি করবে সেইটাই হচ্ছে ম্যাক্সিমাম পারমিসিবল ডোজ। আর ম্যাক্সিমাম পারমিসিবল ডোজের একটা ইকুয়েশন আছে, এটা একটু দেখে রাখবেন আপনারা। 5 × n, এনটা কি, এনটা হচ্ছে ইয়ার। হ্যাঁ, ইউজুয়ালি 18-র চেয়ে বড় হবে বছরটা, এবং হচ্ছে মানে কত বয়স সেটা n-18 × r, আরটা হচ্ছে রেডিয়েশন ডোজ ইন র্যাট অর রেন। আর এখন এমপিডিটা কোন এরিয়ার জন্য কত, আনকন্ট্রোলড এরিয়াতে কত, সুপারভাইজড এরিয়াতে কত, কন্ট্রোলড এরিয়াতে কত, আর রেস্ট্রিক্টেড এরিয়াতে কত, এই মানগুলো আপনারা একটু দেখবেন। এটা হচ্ছে 2 স্টার, ঠিক আছে, 2 স্টার টপিক হচ্ছে আমাদের কোনটাতে কোন জায়গায় কত। আর এই চার্টটা হচ্ছে ইনফিনিটি স্টার, মানে আমাদের রেডিয়েশন প্রোটেকশন থেকে স্টকেস্টিক নন স্টকেস্টিক ইফেক্টের পর যদি ইনফিনিটি স্টার হয় তাহলে সেটা হচ্ছে আমাদের এই চার্টটা। আমি সেলম্যানেও দাগায় দিব, সেলম্যান থেকে অবশ্যই পড়বেন, এবং অবশ্যই যে খাতাটা পরীক্ষার আগের দিন রিভিশন দেওয়ার জন্য রাখবেন সেখানে এখনই নোট করে ফেলবেন, প্রথমবার পড়ার সময় সুন্দর করে নোট করবেন এবং মুখস্থ করবেন। প্রতিটা মান আমাদের জন্য ইম্পর্টেন্ট। অকুপেশনাল এক্সপোজার মানে হচ্ছে যেই লোকগুলো কাজ করছে রেডিওলজি ডিপার্টমেন্টে, যেমন আমরা বা রেডিওলজিস্ট যারা, তাদের ক্ষেত্রে কত, অ্যানুয়ালি কত। আর হচ্ছে আমাদের পাবলিক এক্সপোজার মানে যে লোকগুলো ধরেন টেস্ট করাতে আসছে, বা সাধারণ লোক বাইরে দিয়ে হেঁটে যাচ্ছে ডিপার্টমেন্টের, তাদের ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে ডোজ কত, খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ভালোভাবে মুখস্থ করে ফেলবেন। যে রেম আর হচ্ছে মিলিসিভার্ট, দেখেন মিলিসিভার্টের সাথে রেম, হ্যাঁ রেমটাকে মোটামুটি আমাদের 10 দিয়ে গুণ দিলেই কিন্তু মিলিসিভার্টের মানটা পাওয়া যাচ্ছে। যে এই জন্য আপনারা যে কোনো একটা মনে রাখবেন, তবে আমাদের কোশ্চেন কিন্তু ইউজুয়ালি মিলিসিভার্ট দিয়ে হবে, এই জন্য আমার কাছে মনে হয় মিলিসিভার্টের মানটা আপনারা মুখস্থ করবেন। আর এইটাকে 10 দিয়ে ভাগ দিয়ে দিয়ে যদি রেম আসে বাই চান্স, আপনারা তখন লিখে ফেলবেন, কিন্তু মিলিসিভার্টটা স্ট্যান্ডার্ড, তো পরীক্ষায় কোশ্চেন সবসময় মিলিসিভার্ট দিয়েই হয়, এই জন্য আপনারা এই মাসের মানগুলো সব মুখস্থ করে ফেলবেন।
আর মানগুলো কিন্তু ইজি, মানে খুব একটা কঠিন না। দেখেন 50, 150 এরকম করে, মানে এবং দেখবেন এগুলোর সাথেও লিঙ্ক আছে। আর এটা হচ্ছে শারমিন আপুর বইয়ের একটা পেজের ছবি। এখান থেকে উপরের ডোজ গুলো লাগবে না, শুধুমাত্র প্রেগনেন্ট ওম্যানদের ক্ষেত্রে যে ডোজ গুলো, প্রেগনেন্ট ওম্যানদের ক্ষেত্রে কখন মানে এক্সামিনেশন করা সেফ, আর হচ্ছে ফিটাসের অর্গানোজেনেসিসের পিরিয়ডটা কতটুকু বা কতটুকু ডোজ টলারেট করতে পারবে, এই লাস্টের কয়েকটা পয়েন্ট আপনারা দেখবেন। এটা আমি খাতায়ও দাগায় দিব। দেন আমাদের পার্সোনাল রেডিয়েশন ডিটেক্টর ডোসিমিটার কি কি আছে, তিনটা। এখন এটার সাথে আরো একটা নতুন বই অ্যাড হয়েছে, ওইটা আমি দাগায় দিব বইয়ে। আর শেল্ডিং, হ্যাঁ, কোনটার জন্য কি কি শেল্ডিং ইউজ করা হয়, কোন রেডিয়েশনটাকে আমরা কি দিয়ে প্রিভেন্ট করব। শিল্ড মানে কি, মানে হচ্ছে মানে কোন রেডিয়েশনটাকে কোন টাইপের ম্যাটেরিয়াল প্রিভেন্ট করবে বা অ্যাবজর্ব করবে, যেটা আমাদের বডিকে ড্যামেজ কম করে, সেই জন্য যেটা ইউজ করা হবে সেটাই হচ্ছে শিল্ডিং। যেমন আমাদের আলফা পার্টিকেলটার আমরা জানি পেনিট্রেশন পাওয়ার কিন্তু খুবই কম। আলফা পার্টিকেল অনেক বেশি শক্তিশালী, টিস্যু ড্যামেজ অনেক করতে পারে, কিন্তু মানে আল্লাহ প্রদত্ত ভাবে এদের পেনিট্রেশন অ্যাবিলিটি খুবই কম। কারণ হচ্ছে আলফা পার্টিকেল যদি পেনিট্রেট করতো আমাদের তো হিউজ ক্ষতি হতো, মানুষই বাঁচতো না দেখা যাচ্ছে। এই জন্য এটার পেনিট্রেশন অ্যাবিলিটি খুবই কম। এটাকে দেখা যাবে অনলি একটা থিন পেপার দিয়েও আপনি আলফাটাকে আটকায় দিচ্ছেন। আর বিটা পার্টিকেলটার জন্য আমাদের প্লাস্টিক লাগবে, সাধারণত প্লেক্সি গ্লাস ইউজ করা হয়। আর আমাদের গামা আর এক্স রে জন্য সবসময় মাথার মধ্যে রাখতে হবে, গামা এক্স রে মানে হচ্ছে লেড, হ্যাঁ, লেড হচ্ছে গামা এক্স রে অ্যাবজর্পশনের জন্য সবচেয়ে ভালো, লেড। আর এইদিকে আমাদের নিউট্রনের জন্য হচ্ছে কনক্রিট বা হচ্ছে লো গ্রাফাইট, এগুলো লাগবে। নিউট্রন সবচেয়ে শক্তিশালী, অনেক দূর চলে যাবে পেনিট্রেট করে। এই ডেফিনেশন গুলো জাস্ট রিডিং, হ্যাঁ। ওয়ার্কলোড এর ইউনিটটা মুখস্থ করতে হবে, প্রতিটা জিনিসের ইউনিট মুখস্থ করতে হবে। ওয়ার্কলোড জিনিসটা কি, ওয়ার্কলোড হচ্ছে যে মানে কোনো একটা মেশিন কতটুকু কাজ করছে পার উইকে, সেটাই হচ্ছে তার ওয়ার্কলোড। যেমন এটা ইউনিট কি, মিলি অ্যাম্পিয়ার ইন্টু মিনিট পার উইক। মিলি অ্যাম্পিয়ারটাকে প্রথমে আমরা মিনিটের সাথে গুণ দিব, তারপর এটাকে উইক দিয়ে ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে ওয়ার্কলোড। দেন আমাদের অকুপেন্সি ফ্যাক্টর, অকুপেন্সি ফ্যাক্টরটা মানে কি, বোঝাই যাচ্ছে যে অকুপেন্সি মানে কোনো একটা এরিয়া অকুপাইড হয়ে আছে। দেখেন এটা ডেফিনেশনটা কি, দি এরিয়া নর্মালি অকুপাইড, মানে কতটুকু টাইম অকুপাইড থাকবে ইন্ডিভিজুয়াল দিয়ে, সেটাই হচ্ছে অকুপেন্সি ফ্যাক্টর, যেটাকে হচ্ছে সাধারণত ফ্র্যাকশন অফ দি উইক দিয়ে এক্সপ্রেস করা হয়। এখন এখান থেকে ডেফিনেশন আমাদের কখনোই আসবে না, আমাদের জন্য ইম্পর্টেন্ট কি, ফুল অকুপেন্সিকে এক্সপ্রেস করা হয় 1 দিয়ে, পার্শিয়াল অকুপেন্সিকে 1/4 দিয়ে, অকেশনাল অকুপেন্সিকে এক্সপ্রেস করা হয় 1/16 দিয়ে। আর কোন এরিয়াতে টি ইকুয়াল টু 1, মানে যে এরিয়াগুলো সবসময় অকুপাইড থাকে একটা ইন্ডিভিজুয়াল দিয়ে, যেমন ধরেন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস বা রিসেপশনিস্ট এরিয়া, যেই জায়গায় রিসেপশনিস্ট থাকবে, ধরেন আপনি একটা বড় হোটেলে গেলে যেই রিসেপশনিস্ট এরিয়াটা তো সবসময় কোনো না কোনো ইন্ডিভিজুয়াল বসা থাকবে আপনাকে রিসিভ করার জন্য, বা হসপিটালে চিন্তা করবেন, একটা বড় হসপিটালে গেলেন, টিকিট কাউন্টার, এরকম জায়গাগুলো হচ্ছে আমাদের ফুল অকুপেন্সি এরিয়া। আর হাফ মানে কি, যেটা হচ্ছে পেশেন্ট এক্সামিনেশন বা ট্রিটমেন্ট রুম, ধরুন নির্দিষ্ট সময় পেশেন্ট আসলো, যেমন আমরা ডাক্তারের ধরেন 10টা থেকে 12টা রুগী দেখছি, তার মানে একটা পার্শিয়াল টাইম জায়গাটা অকুপাইড থাকছে। আর আমাদের হচ্ছে টি ইকুয়াল টু 1/4, 1/4 হচ্ছে যেটা আমাদের পার্শিয়াল অকুপেন্সি, যেমন রেস্টরুম, ধরেন আমি সারাদিন কাজ করছি 6-7 ঘন্টা, আধা ঘন্টা যে রেস্ট করে আসছে, মানে খুবই অল্প সময় অকুপাইড থাকছে। আর 1/16 হচ্ছে যে এরিয়াটা খুবই রেয়ারলি অকুপাইড থাকে বা খুব কম অকুপাইড থাকে, যেমন ধরেন মানে ভেন্ডিং এরিয়া, মানে কি যে এরিয়াগুলো কাজ করা হয় না, বা ধরেন যেই ওয়েটিং রুমে কেউ থাকে না, বা কোনো একটা লিফট কাজ করে না, বা ধরেন ইমার্জেন্সি এক্সিটের একটা সিঁড়ি আছে, আগুন না লাগলে তো কেউ ওটা ইউজ করবে না 16-17 তলা থেকে। এই জায়গাগুলো হচ্ছে আমাদের অকেশনাল অকুপেন্সি বা টি ইকুয়াল টু 1/16। ঠিক আছে, এই জায়গাগুলো মানে তাহলে আপনারা মোটামুটি বুঝে রাখবেন। আর মুখস্থ করার কিছু নাই এই স্লাইডটাতে, শুধুমাত্র টি ইকুয়াল টু 1/2 কোনটার ক্ষেত্রে হতে পারে এই জিনিসটা একটু জাস্ট পড়ে বুঝে পড়বেন, দেখবেন যে মুখস্থ করার দরকার না, খুব একটা ইম্পর্টেন্ট না, কঠিন লাগলে না পড়লেও সমস্যা নাই এগুলো। দেন আমরা চলে যাব ইউজ ফ্যাক্টর। ইউজ ফ্যাক্টরটা কি, ইউজ ফ্যাক্টরটা হচ্ছে ফ্র্যাকশন অফ দি অপারেশনাল টাইম ডিউরিং হুইচ ইউজফুল বিম উইল বি ডিরেক্টেড অ্যাট দি ব্যারিয়ার অর এরিয়া আন্ডার কনসিডারেশন। মানে যেই সময় ইউজফুল বিমটা মানে ডিরেক্টেড থাকবে কোনো একটা এরিয়া বা ব্যারিয়ারের দিকে, সেইটাই হচ্ছে আমাদের ইউজ ফ্যাক্টর। যেমন ধরেন এই যে প্রাইমারি ব্যারিয়ারের ক্ষেত্রে আমরা ইউজ ফ্যাক্টর গুলো চিন্তা করি, ইউ ইকুয়াল টু 1 কাদের ক্ষেত্রে, যেই ওয়ালটা মানে ইউ ইকুয়াল টু 1 মানে কি 100%, ইউজ ফ্যাক্টর মানে কোন এরিয়াতে প্রাইমারি বিমটা
ডিরেক্টেড থাকবে। যেমন যেই ওয়ালে আমার হচ্ছে রিসেপ্টর আছে, বা যেই ওয়ালে এক্স রে মানে মানে যেই বাকিটাকে আমরা হচ্ছে জড়ায় ধরে দাঁড়ায় থাকি ওয়ালে এক্স রে করার সময়, সেই ওয়ালটা দেখেন, ওয়াল কন্টেনিং ভার্টিক্যাল ইমেজ রিসেপ্টর, যেই ওয়ালে ইমেজ রিসেপ্টরটা আছে সেখানে তো আমরা দাঁড়াই এবং সেখানে রেডিয়েশনটা ডাইরেক্ট পড়ে, ওইটাই হচ্ছে আমাদের প্রাইমারি, মানে U=1 হবে। আর আমাদের যেটা 1/4 সেটা হচ্ছে দরজা বা হচ্ছে অন্য ওয়াল, যেগুলো ইউজুয়ালি এক্সপোজারে পড়ে না, বাট হচ্ছে ডাইরেক্ট মানে রেডিয়েশনের বিম যেটাতে পড়বে না। আর 1/16 কি সেলিং এরিয়া, মানে ছাদের দেখেন আপনি তো একটা রেডিয়েশন তো ইউজুয়ালি স্ট্রেট পড়ে বা কোনোভাবে এই পাশ ওই পাশ যেতে পারে, কিন্তু সরাসরি ছাদে চলে যাবে এটা সম্ভব না। এই জন্য মানে নট রুটিনলি এক্সপোজড এরিয়াটা হচ্ছে আমাদের ইউজ ফ্যাক্টর 1/16। এভাবে একটু বুঝে পড়বেন। তাহলে E=1 মানে কি, যে ওয়ালে ভার্টিক্যাল রিসেপ্টর আছে বা যেই ওয়ালটা ডিরেক্ট এক্সপোজারে যাচ্ছে। 1/4 কি, যে এরিয়াটা লিকেজ রেডিয়েশনে যাচ্ছে বা ধরেন রেডিয়েশন ছড়ায় যাচ্ছে বা কিন্তু ডাইরেক্টলি পড়ছে না। আর সেলিং হচ্ছে যে এরিয়াটা খুবই রুটিনলি এক্সপোজারে কখনোই যাওয়ার কথা না। এই যে এখানে এগুলো লেখা আছে, আমাদের ডেন্টালটা দরকার না, শুধুমাত্র রেডিওলজিটা একটু দেখেন, এটা আগেরটাই স্লাইডেরটাই, হ্যাঁ। আর শিল্ডিং ক্যালকুলেশন দেখেন, K=P/DA² কোনটা কি ফ্যাক্টর, জাস্ট এইটা একটু মুখস্থ করেন আর ইকুয়েশনটা লিখে রেখেন, হ্যাঁ। কারণ হচ্ছে ইকুয়েশনটা দিয়ে দিতে পারে, আজকাল ইকুয়েশন আসছে অনেক বেশি, দুই একটা ম্যাথ আসছে এখন রিসেন্টলিও। এই জন্য ইকুয়েশনটা আপনারা একটু দেখে রাখবেন। ইকুয়েশন থেকে ম্যাথ আসবে না কখনোই, বাট ইকুয়েশনটা আপনারা একটু দেখে রাখবেন। যেমন পি তে কি, ম্যাক্সিমাম পারমিসিবল উইকলি এক্সপোজার, এই যে কন্ট্রোল এরিয়ার জন্য কত, আনকন্ট্রোলড এরিয়ার জন্য কত, কন্ট্রোলড এরিয়া কি আর আনকন্ট্রোলড এরিয়া কি, আমি এটা একটু পরে মানে আলোচনা করব। আর বেসিক্যালি হচ্ছে কন্ট্রোল এরিয়া মানে যে এরিয়াটা আমাদের রেডিয়েশন সেফটি অফিসার বা হচ্ছে মানে আমাদের রেগুলার সুপারভিশনে আসছে, যেমন আমরা যে এক্সরে রুমটাতে কাজ করি, সেই এক্সরে রুমটাতে কিন্তু আমরা একটা হিসাব আছে যে এখানে রেডিয়েশন পড়ছে কতটুকু পড়ছে, মানে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি, ওইটা হচ্ছে কন্ট্রোল এরিয়া। আর আনকন্ট্রোল এরিয়া হচ্ছে যেই জিনিসটা আপনারা কন্ট্রোল করছেন না বা খুব রেয়ারলি এক্সপোজারে যাচ্ছে, সেটাই হচ্ছে আনকন্ট্রোলড এরিয়া। এবার ডিস্টেন্সটা, তারপর আমাদের ইউতে ইউজ ফ্যাক্টর, টি তে অকুপেন্সি ফ্যাক্টর, আর কে তে হচ্ছে এক্সপোজার পার ইউনিট ওয়ার্কলোড এট ওয়ার্ক ডিস্টেন্স, ইউনিটটা কত এটা একটু দেখে রাখবো আমরা। আর আরেকটা জিনিস হচ্ছে লেড ব্যারিয়ার আর শিল্ডিং থিকনেস কত, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ইনভ্যারিয়েবলি আসে। মানে আমরা যে লেড অ্যাপ্রন এগুলো ইউজ করি রেডিয়েশন প্রোটেকশনের জন্য, যারা রেডিওলজি ডিপার্টমেন্টে কাজ করেন তারা সবাই জানেন যে লেড অ্যাপ্রন ইউজ করা হয় অনেক সময় ইন্টারভেনশন বা ফ্লুরোস্কোপি করার সময়। তখন আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে এটা থিকনেস কত হবে, ইউজুয়ালি 0.5 মিলিমিটার হওয়ার কথা। আর মানে আমাদের পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট গুলো যেমন হচ্ছে গ্লাভসে কত লেড ইকুইভ্যালেন্ট থাকার কথা, তারপরে হচ্ছে আমাদের লাইট অ্যাপ্রনে কত থাকবে, হেভি অ্যাপ্রনে কত থাকবে, এই স্লাইডটা আপনারা অবশ্যই একটু মুখস্থ করার জন্য ট্রাই করবেন। আর গোনারটা তো সবচেয়ে বেশি রেডিও সেন্সিটিভ, এই জন্য গোনার্ডের জন্য আমাদের হচ্ছে 1 ইউজ করবো, হ্যাঁ। মানে 1 মিলিমিটার থিকনেস থাকলে আমাদের জন্য ভালো। যে দেখেন প্রাইমারি ব্যারিয়ার ফর এক্সরে রুম, হ্যাঁ, এক্সরে রুমের জন্য প্রাইমারি ব্যারিয়ার কি 2 সেন্টিমিটার, 2 মিলিমিটার লেড, আমরা এখানে বলবো 2 মিলিমিটার লেড। যদিও মিলিমিটার গুলোর মান হয়তো অ্যাকুরেট নাই, কিন্তু একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, লেড কিন্তু একটাতে আছে, এই জন্য এখানে অ্যান্সার হবে লেড। আর এলআরআই এর ফুল ফর্ম খুবই 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 ইম্পর্টেন্ট। এলআরআর ফুল ফর্ম হচ্ছে অ্যাজ লো অ্যাজ রিজনেবলি অ্যাচিভেবল, মানে হচ্ছে আমাদের যে কোনো ডোজই আমরা দিই না কেন, রেডিয়েশন মানে একটা পেশেন্টের এক্সরে করবো, তখন আমাদের মাথার মধ্যে থাকতে হবে যে মানে একটা মানে অ্যাডিকুয়েট অ্যামাউন্টের ফিল্ম পাওয়ার জন্য বা একটা অ্যাকুরেট ইমেজ পাওয়ার জন্য লোয়েস্ট কতটুকু ডোজ দেওয়া যায় সেইটা, মানে কখনোই আমরা ধরেন 100 দিলেও মানে অনেক বেশি কেভিপি দিলেও আপনার হচ্ছে ইমেজটা আসবে, আবার অল্প কেভিপি দিলেও ইমেজটা আসবে, তখন আমাদের টার্গেট হবে আমরা লো ডোজে হাইস্ট কোয়ালিটির ইমেজটা নেওয়ার ট্রাই করবো। কিন্তু এমন না যে অনেক বেশি এক্সপোজার দিয়ে ফেলবো, পেশেন্টের ক্ষতি করা যাবে না। এই জন্য অ্যাজ লো অ্যাজ রিজনেবলি অ্যাচিভেবল, মানে রিজনেবলি অ্যাচিভেবল মানে হচ্ছে যে মোটামুটি একটা ভালো ইমেজ পাওয়ার জন্য কতটা কম আপনি ডোজ ইউজ করবেন, সেটাই আমাদের এলারা। এলারার কিছু প্রিন্সিপাল আছে, যেমন টিডিএস রুলের ভেতরে কি আছে, টাইম, ডিস্টেন্স আর হচ্ছে শিল্ডিং। ঠিক আছে, টাইমটা কি, রেডিয়েশনের জন্য আমাদের হচ্ছে এলআরআই এর ক্ষেত্রে আমাদের রুলসটা হচ্ছে টিডিএস রুলস। ঠিক আছে, টিডিএসটা কি, টিডিএস হচ্ছে রেডিয়েশনের জন্য টাইমটা হবে সব খুবই কম, ঠিক আছে, টাইমটা হতে হবে কম।
ডিস্টেন্সটা হতে হবে কি, ডিস্টেন্সটা হতে হবে বেশি, ঠিক আছে, ডিস্টেন্সটা হবে বেশি, মানে এক্সপোজারটা একটু দূর থেকে দিলে ডোজটা কম পড়বে। আমরা জানি কি আই সমানুপাতিক বা ইন্টেন্সিটি এক্সপোজার সমানুপাতিক 1/d², ইনভার্স স্কয়ার ল। এই জিনিসটা একটু মানে মাথার মধ্যে রাখবেন, এটা আমাদের অহরহ লাগে, যে মানে যে কোনো ইনভার্স স্কয়ার ল, ঠিক আছে, ডিস্টেন্সটা ফলো করে ইনভার্স স্কয়ার ল। আর হচ্ছে শিল্ডিং, শিল্ডিংটা তো আমরা পড়লাম যে হচ্ছে আমাদের আলফার ক্ষেত্রে একটা পেপার, তারপরে হচ্ছে আমাদের এক্স এর ক্ষেত্রে হচ্ছে লেড ইউজ করা হয় এইটাই, এটাকে বলা হয় টিডিএস রুলস। যদি অনেক সময় পরীক্ষায় চলে আসে টিডিএস, তাহলে নার্ভাস হওয়ার দরকার নাই, টিডিএস ইজ রিলেটেড টু এলারা। আর হচ্ছে রেডিয়েশন প্রোটেকশন, টিতে কি টাইম, টিতে ডিস্টেন্স, আর এস এ হচ্ছে আমাদের শিল্ডিং। টাইমটা হবে কম, ডিস্টেন্স হবে বেশি, আর শিল্ডিং কোনটার ক্ষেত্রে কি সেটা তো আমরা একটু আগে আলোচনা করেছি। এখন হচ্ছে আমরা মোটামুটি আমাদের স্লাইডের ডিসকাশন আজকে শেষ। এখন আমরা চলে যাব সেলম্যান 10th এডিশন। সেলম্যান 10th এডিশনের চ্যাপ্টার 28 বের করেন। ফার্স্ট চ্যাপ্টার 28 এর ফার্স্ট পেজে দেখেন আমাদের এনসিআরপির ফুল ফর্মটা একটু দেখে রাখবেন, আর হচ্ছে আমাদের বিআরএইচ এর ফুল ফর্মটা দেখে রাখবেন। ফুল ফর্ম থেকে গত বা মানে মোস্ট প্রবাবলি 2022-এ বা হচ্ছে 2021-এ দুইটা কোশ্চেন আসছে পুরা, তাও সিঙ্গেল বেস, মানে 4 মার্কস। এই জন্য ফুল ফর্ম গুলো আমরা একটু দেখে রাখবো, হ্যাঁ, রেডিওলজি রিলেটেড ফুল ফর্ম গুলো। এই জন্য এনসিআরপি, বিআরএইচ এগুলোর ফুল ফর্মটা একটা খাতায় লিখে রাখবেন, যে কটা ফুল ফর্ম আছে এখানে। আর এখান থেকে আমাদের স্টকেস্টিক নন স্টকেস্টিক ইফেক্ট রিলেটেড কথাবার্তা আছে, এটা ইনফিনিটি স্টার বইয়ে দেখায়, আমি আলোচনা করেছি, আপনারা এখান থেকেও একবার রিডিং দিবেন। বোল্ড করা লাইনগুলো দেখবেন রিস্ক অ্যাসেসমেন্টের ভেতরে। দেন এটা হচ্ছে আমাদের সোর্সেস অফ রেডিয়েশন। দেখেন সোর্স থেকে হচ্ছে আমাদের ইন্টারনাল সোর্সের ভেতরে কি কি আছে, এই যে পটাশিয়াম, কার্বন, লেড, এই পয়েন্টটা দাগাবেন। এই মার্ক করা পয়েন্টগুলো একটু দেখবেন। আর এই চার্টটা আমাদের দরকার নাই, তবে আমাদের আমরা আজকে যেটা আলোচনা করলাম যে 82%, দেখেন টোটালি 82%, আর হচ্ছে আর্টিফিশিয়াল টোটাল হচ্ছে 18%। আর রেডনটা হচ্ছে সবচেয়ে বেশি, 55% বলছে রেডন, হ্যাঁ। এতটুকু মাথার মধ্যে রাখলেই হবে অ্যাটলিস্ট, মানে পার্সেন্টেজ গুলোর ভেতরে কোনটা কম কোনটা বেশি এটা একটু দেখে রেখেন আপনারা। দেখেন রেডনের পরে কিন্তু ইন্টারনাল রেডিয়েশনটা বেশি, এরপর কিন্তু টেরেস্ট্রিয়াল আর কসমিক রেডিয়েশনটা কিন্তু 8% দুইটায়। এই পার্সেন্টেজটা আপনারা একটু দেখেন, মানে লাস্টে যে পার্সেন্টেজটা, এটা দরকার নাই, ম্যান মেডেডটার দরকার নাই। আর্টিফিশিয়ালটার ভেতরে দেখেন এক্স রে দিয়ে আমাদের হচ্ছে 11, নিউক্লিয়ার দিয়ে আমাদের হচ্ছে 4, আর কনজিউমেবল প্রোডাক্ট দিয়ে আমাদের 3%। এগুলো দরকার নেই, শুধুমাত্র রেডোনেটটা একটু মনে রেখেন যে 55% বা হাইস্ট এইটা, আর কোনটার কত স্লাইডে যেটা আছে সেটা পড়লেই হবে। দেন আমাদের ডোজ রেসপন্স অ্যাসেসমেন্ট, জাস্ট একবার রিডিং দিয়েন, তাও দাগানো লাইনগুলো আমি স্লাইডটা শেয়ার দিয়ে দিব। এক্সপোজার অ্যাসেসমেন্ট থেকেও জাস্ট রিডিং, যে লাইনগুলো দাগানো আছে একবার রিডিং দিবেন। তো আমাদের লিনিয়ার এনার্জি ট্রান্সফার 5 স্টার টপিক, যতটুকু ইম্পর্টেন্ট আমি স্লাইডে দিয়ে দিয়েছি, তারপর বই থেকে একবার রিডিং দিলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। এলআরআই এর ফুল ফর্মটা দাগানো আছে, আর হচ্ছে এনআরএল এর ফুল ফর্মটা, NIRL এর ফুল ফর্মটা একটু দেখে নিন। আর এরপরে আমাদের BERT এর ফুল ফর্মটা জাস্ট লাগবে একটু, আর কাকে বলাটা একবার রিডিং দিতে পারেন। আর হচ্ছে এক্সটার্নাল সোর্স অফ রেডিয়েশন, যদি এই পেজটা একটু আগে থাকার কথা, এটা হচ্ছে 407 নাম্বার পেজ, বইয়ে দাগায় নিবেন। আর এরপর হচ্ছে 411 নাম্বার পেজে দেখেন রিলেটিভ বায়োলজিক্যাল ইফেক্টিভনেস, আমি মোটামুটি যতটুকু ইম্পর্টেন্ট স্লাইডে দেখিয়েছি, বেসিক্যালি এই ইকুয়েশনটি ইম্পর্টেন্ট, ডোজ অফ স্ট্যান্ডার্ড রেডিয়েশন বাই ডোজ অফ রেডিয়েশন ইন কোশ্চিন ফর গিভেন ইফেক্ট। ইকুইভ্যালেন্ট ডোজ থেকে জাস্ট দাগানো লাইনগুলো একটু রিডিং দিবেন। আর এই চার্টটা আমি স্লাইডেও দেখিয়েছি, আর এখান থেকেও ইনফিনিটি স্টার দিয়ে দাগায় রাখবেন, আর অবশ্যই খাতায় নোট করতে ভুলবেন না, যতটুকু দাগানো আছে এতটুকু একটু দেখবেন। দেন আমাদের নেক্সট হচ্ছে ইফেক্টিভ ডোজ, ইফেক্টিভ ডোজ থেকে জাস্ট দাগানো লাইনগুলো একটু দেখবেন। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মেইনলি আমাদের যে টিস্যু ওয়েটিং ফ্যাক্টর কোনটার ক্ষেত্রে কত, এটা আমি সূত্র বলে দিয়েছি যে কিভাবে মনে রাখবেন, যে এটা মনে রাখবেন ব্লড দিয়ে, এটা মনে রাখবেন BCS L আর দিয়ে বা এল, আর এইটা মনে রাখবেন আপনাদের BS দিয়ে।
এই যে এরপর আমাদের ইনফিনিটি স্টার হচ্ছে এই পেজের এই চার্টটা, ঠিক আছে। এখানে দেখেন আমাদের এখনকার বই, আমি যেটা একটু আগেও বললাম যে আমাদের হচ্ছে মিলিসিভার্ট রিলেটেড কোশ্চেন আসে। এখনকার বইয়ে রেম আর দেয়নি, কিন্তু যেহেতু আমাদের আগের এডিশনের বইটাতে রেম ছিল, আমরা রেমটাও একটু দেখবো। পুরা চার্টটা মুখস্থ করবেন, খুবই 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পাওয়ার কথা। এরপরে এই যে প্রেগনেন্সি রিলেটেড জিনিসগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখা যাবে যে অনেক সময় প্রেগনেন্সি থেকে কোশ্চিন চলে আসে, এই জন্য যেই লাইনগুলো মার্ক করা আছে এই লাইনগুলো অ্যাটলিস্ট একটু দেখবেন, ঠিক আছে। আর এখান থেকে দেখেন মার্ক করা লাইনগুলো দেখলেই হবে। আর হচ্ছে এলআরআর কনসেপ্টটা কি, যেটা আমি আলোচনা করেছি সেটাই, ব্র্যাকেট দেওয়াটুকু একবার রিডিং দিতে পারেন। আর পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইনভারিয়েবলি পরীক্ষায় আসে নামগুলো, পকেট ডোসিমিটার, ফিল্ম ব্যাজ, এর অ্যাডভান্টেজটা দেখবেন। টিএলডি, হ্যাঁ আমাদের সময় আসছিল মোস্ট কমনলি ইউজড পার্সোনাল মনিটরিং ইকুইপমেন্ট, এটা হচ্ছে অ্যান্সার হবে টিএলডি, ঠিক আছে। আমি ফিল্ম ব্যাচ দিয়েছিলাম, বাট ফিল্ম ব্যাচ না, ফিল্ম ব্যাচ হচ্ছে মোস্ট কনভিনিয়েন্ট মেথড হচ্ছে ফিল্ম ব্যাচ, কিন্তু আমাদের মোস্ট কমনলি ইউজড হচ্ছে টিএলডি। এবং যদি কোশ্চেন আসে হোয়াই টিএলডি ইজ মোস্ট কমনলি ইউজড, এটার অ্যান্সারটা দেখেন এই যে ভেতরে আছে, রেসপন্স ইজ ভেরি সিমিলার টু টিস্যু, যেহেতু রেসপন্স ভেরি সিমিলার টু টিস্যু এই জন্য হচ্ছে টিএলডিটা মোস্ট কমনলি ইউজড পার্সোনাল মনিটরিং ডিভাইস। আর নিউ এটা অ্যাড হয়েছে পার্সোনাল মনিটরিং ডিভাইসের মধ্যে, ওএসএল ফুল ফর্মটা আপনারা মুখস্থ করে ফেলবেন। আর এরপরে আমরা চলে যাব প্রোটেক্টিভ মেজার্স এর ভেতরে, এক্সপোজার, টাইম, ডিস্টেন্স, আমি যেটা আলোচনা করলাম সেই জিনিসটাই, হ্যাঁ। এখানে লিখেছে আর এই যে লেডের ক্ষেত্রে দেখেন একটা হচ্ছে আমরা জানি হাফ ভ্যালু লেয়ার কাকে বলে আমরা জানি, আর আরেকটা আছে হচ্ছে টেন্থ ভ্যালু লেয়ার। টেন্থ ভ্যালু লেয়ার ইকুয়াল টু 3.3 হাফ ভ্যালু লেয়ার, এই পয়েন্টটা আমরা মুখস্থ করব। আর হচ্ছে দেন আমাদের এইখান থেকে দেখেন যে এই পয়েন্টটা একটু দেখবেন যেটা দেখানো আছে। তারপর আমাদের কন্ট্রোলড অর রেস্ট্রিক্টেড এরিয়া কাকে বলে, কন্ট্রোল এরিয়াটা কি, ইজ ওয়ান হুইচ ইজ আন্ডার দি সুপারভিশন অফ রেডিয়েশন সেফটি অফিসার, ঠিক আছে। একবার কিন্তু ফুল ফর্ম আসছে, আরএসও স্ট্যান্ডস ফর, মনে রাখ আরএসও হচ্ছে রেডিয়েশন সেফটি অফিসার, খুবই কঠিন। এগুলো মানে এই যে আমাদের যে মানে অ্যাপ্লিকেশন গুলো আসে, এটা মানে খুবই টাফ, এবং সিঙ্গেল বেসটা আসে দেখা যায় যে কখনো না পড়লে ওরা এত কাছাকাছি দিবে, দেখা যাবে রেডিয়েশন সেফটি অফিসারের জায়গায় রেডিয়েশন সেফটি অর্গানাইজেশন দিয়ে দিল, আপনি না জানলে আপনি তখন কখনোই এটার অ্যান্সার কারেক্ট বসানো সম্ভব না। এই জন্য আপনারা যেগুলো শর্ট ফর্ম গুলো পাশে যেটা মানে বড় ফর্ম বা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, সেটা আপনারা অবশ্যই একটা খাতায় নোট করে ফেলবেন। অল্প কিছু আছে এই চ্যাপ্টারে, ম্যাক্সিমাম আছে, হ্যাঁ, এগুলো আপনারা একসাথে নোট করে বারবার বারবার রিডিং দিবেন, তাহলে দেখা যাবে যে মোটামুটি ভুল হবে না ইনশাল্লাহ। আনইউজফুল বিম কাকে বলে, লিকেজ রেডিয়েশন কি, স্ক্যাটার্ড কি, স্ট্রে রেডিয়েশন কি, এগুলো জাস্ট একবার রিডিং দিবেন, খুবই সোজা জিনিস, একবার রিডিং দিলেই বুঝবেন, ঠিক আছে। এখানে যেগুলো মার্ক করা আছে, প্রাইমারি প্রোটেক্টিভ ব্যারিয়ারটা কত, 1/16 ইঞ্চ লেড হবে, হ্যাঁ। আর সেকেন্ডারি প্রোটেক্টিভ ব্যারিয়ারটা হচ্ছে 1/32 ইঞ্চ লেড হবে। এই পয়েন্টগুলো জাস্ট একবার দেখেন যতটুকু মার্ক করা আছে। তো এখান থেকে এই মার্ক করা লাইনগুলো দাগায় নিবেন, আমি স্লাইড দিয়ে দিব, স্লাইড থেকে দাগায় ফেলবেন। দেন আমাদের এক্সেপ্টেন্স অর টেস্টিং থেকে যদি কঠিন মনে হয়, পড়া অনেক বেশি, এটা বাদ দিয়ে দিবেন, ঠিক আছে। আর যদি যাদের ধরেন মানে বেশি পড়তে পারেন বা টাইম আছে, তারা এখান থেকে জাস্ট হেডিং গুলো একটু দেখবেন। হেডিং গুলো ভেতরে অত ডিটেলস পড়া দরকার নেই, জাস্ট মার্ক করা দুই একটা লাইন আর হেডিং গুলো একটু দেখে রাখবেন। আর এবার আমরা চলে যাই ইম্পর্টেন্ট জিনিস কি আমাদের, এই যে রেডিয়েশন সেফটি অফিসার, তারপর আসছিল আরেকটা আরসিও, হ্যাঁ, তিনটা বড় হাতের হলে রেডিয়েশন কন্ট্রোল অফিসার। আর যখন আমাদের একটা বড় হাতের আর আর ছোট হাতের সি আর ও থাকবে পাশে, তখন হচ্ছে রেডিয়েশন কন্ট্রোল অর্গানাইজেশন, দেখেছেন কত কাছাকাছি। তিনটা যদি বড় হাতের থাকে আরসিও, তখন হবে রেডিয়েশন কন্ট্রোল অফিসার। একইবার দুইটা কোশ্চেন একসাথে আসছে যে আরএসও স্ট্যান্ডস ফর রেডিয়েশন সেফটি অফিসার, আর আরসিও স্ট্যান্ডস ফর রেডিয়েশন কন্ট্রোল অফিসার। এই পয়েন্টগুলো জাস্ট একবার রিডিং দিবেন 426 নাম্বার পেজের। এরপর আমাদের ডোজ রিডাকশন ইন রেডিওলজি, বিম ফিল্ট্রেশনটা একবার একটু দেখবেন, ফিল্ট্রেশন রিলেটেড জিনিসপাতি আমরা সামনে আরো আলোচনা করব। আর এইখান থেকে মানে লেডটা কত ইউজ করা হবে সেইটা, এই পয়েন্টটা একটু দেখতে পারেন, হ্যাঁ, যে মানে বিলো 50, 50 থেকে 70, অ্যাবভ 70 কত, টোটাল ফিল্ট্রেশন কত ইউজ করা হয়, 0.5, 1.5, 2.5, এটা একটু দেখে রেখেন পারলে।
আর কঠিন মনে হলে বাদ দিলেও সমস্যা নাই। এরপর আমাদের এই পয়েন্ট গুলো থেকে জাস্ট দাগানো লাইনগুলো একবার রিডিং দিবেন, খুব একটা ইম্পর্টেন্ট কিছু না এগুলো। প্রোটেকশন ইন ম্যামোগ্রাফি থেকে জাস্ট মার্ক করা লাইনগুলো, ম্যামোগ্রাফি আমরা সামনে পড়বো তখন আরো ডিটেলস জানবো, আপাতত মার্ক করা লাইনগুলো একটু দেখে রাখবেন। এরপর আপনারা চলে যান, শুরুতে চ্যাপ্টার 28 দাগালাম যেহেতু চ্যাপ্টার 28টা বেশি ইম্পর্টেন্ট। এরপরে আমরা চ্যাপ্টার 27-এ চলে যাব। হ্যাঁ, চ্যাপ্টার 27 থেকে আমাদের হচ্ছে প্রথমে রেডিও বায়োলজি কাকে বলে জাস্ট একবার রিডিং দিব। দেন আমাদের সেলুলার রেসপন্স টু রেডিয়েশন 2 স্টার টপিক, বিশেষ করে আমি এটা স্লাইডেও দেখিয়েছি, নিউক্লিয়ার ড্যামেজের পয়েন্টগুলো লাগবে খালি আমাদের 3 স্টার। নিউক্লিয়ার ড্যামেজের পয়েন্টগুলো 3 স্টার, আর সাইটোপ্লাজমিক ড্যামেজটা আমাদের 3 স্টার বা 1 স্টার দিলেও হবে এখানে। অ্যাকিউট আর হোল বডি রেডিয়েশন সিনড্রোম, এটা আমি স্লাইডে দেখিয়েছিলাম, পয়েন্ট পয়েন্ট করা ছিল, আপনারা ওইখান থেকে দেখলে সুবিধা হবে। আর চাইলে এখান থেকে একবার রিডিং দিতে পারেন। হ্যাঁ, তবে অত মুখস্থ করার দরকার নাই কারণ জিনিসটা যথেষ্ট কঠিন। এই চারটা 1 স্টার দিয়েছে আমি, তবে কঠিন মনে হলে দরকার নাই, কিছুই লাগবে না তেমন, যা সিমটম গুলোর নাম দেখবেন। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে দেখেন যে কোন ডোজে কি হচ্ছে, শুধু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা চাইলে একবার দেখতে পারেন, তবে কঠিন মনে হলে না পড়লেও ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না। এরপরে হচ্ছে আমাদের ইনজুরিজ টু নর্মাল টিস্যু, জাস্ট একবার দেখবেন। আর এই যে আর্লি ইফেক্ট গুলো জাস্ট একবার রিডিং দিবেন। হ্যাঁ, লেট ইফেক্ট গুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, আমি কিন্তু বারবার বলছি যে লেট ইফেক্ট গুলো আমরা মনে রাখবো, আর্লির সাথে লেটটা তাহলে আমরা কম্পেয়ার করে করে বাদ দিতে পারবো। লেট ইফেক্ট থেকে এটা 5 স্টার, তারপরে আমাদের লেট ইফেক্ট হাই ডোজে কি কি হবে, লো ডোজে কি কি হবে, এগুলো আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট হেডিং গুলো পড়বো, ঠিক আছে, ভেতরে পড়ার দরকার নেই, হেডিং গুলো আমরা দেখবো। প্রতিটা হেডিং লাগানো আছে স্লাইডে। এই আর এই যে আমাদের এই যে প্রি ইমপ্লান্টেশন স্টেজে এমব্রায়োর ক্ষেত্রে কি কি ড্যামেজ হতে পারে, সেক্ষেত্রে এই যে কত ডোজ লাগছে দেখেন এমব্রায়োটাকে কিল করতে, এই ডোজ গুলো আমরা একটু জানার চেষ্টা করবো। 1 স্টার টপিক, তবে বেশি কঠিন লাগলে পড়ার দরকার নাই। এই যে এখান থেকে এই পয়েন্ট গুলো পারলে একবার একটু দেখে রেখেন। হ্যাঁ, আসতে পারে কোশ্চিন, কিন্তু আমি শুরুতেই বলেছি যে এই চ্যাপ্টার গুলো অনেক কঠিন এবং অনেক ভাস্ট, রেডিয়েশন প্রোটেকশন, এই জন্য আমাদের ইনফিনিটি স্টার, 3 স্টার, 5 স্টার টপিক গুলো হবে ঠোঁটস্থ, বাকি যেগুলো অনেক টপিক যেমন এই যে অ্যাকিউট রেডিয়েশন সিনড্রোম বলেন বা এই যে এমব্রায়োর ক্ষেত্রে কত ডোজ, মানে এইগুলো যেগুলো এক্সট্রা, যেগুলো আমি বলছি খুব একটা ইম্পর্টেন্ট না, ওগুলো যারা অনেক টাইম পান বা হচ্ছে যারা ধরেন সময় আছে তারা পড়বেন। আর যারা খুবই কম টাইম বা মনে রাখতে পারেন না, অনেকের এক একজনের ব্রেনের ক্যাপাসিটি এক এক রকম, সময় এক এক রকম, যাদের টাইম কম, মনে রাখতে কম পারেন, তারা কাইন্ডলি এই জিনিসগুলো হাত দিয়ে না, যেগুলো আমি ইম্পর্টেন্ট বলছি শুধু সেগুলো দেখবেন। মোটামুটি এই টপিকটা থেকে 70% কমন পেলেও কিন্তু অনেক। ঠিক আছে, এবার আমরা চলে যাব 128 নাম্বার পেজে। দেখেন এক্সপোজার থেকে এই পয়েন্টটা, রোএনজেন্টের ডেফিনেশন আছে ইনফিনিটি স্টার, তারপরে হচ্ছে যে কার্মায়ের ফুল ফর্ম কি দেখবেন, তা অ্যাবজর্ব ডোজ, তারপরে যে আমাদের হচ্ছে র্যাড ফ্রেম সিভার্ট, এগুলো আমি আলোচনা করেছি বারবার স্লাইডে একই কথায়, তবে বই থেকে পড়লে হয় কি কনসেপ্টটা ক্লিয়ার হয়। আর এই যে টিস্যু ওয়েটিং ফ্যাক্টর এখানে যেটা আছে এটার দরকার নেই, আপনারা আমরা আগে যেটা পড়িয়েছি সেটা পড়বেন, ঠিক আছে, কারণ ওইটা হচ্ছে লেটেস্টটা, এটা আমাদের আগের যে চার্টটা সেটা, এটা না পড়লেও হবে। টিস্যু ওয়েটিং ফ্যাক্টর আপনারা যেটা লেটেস্ট মানে হচ্ছে আমাদের যেটা মানে 103 যেটা আইসিআরসি, সেটা আপনারা পড়বেন, এটার দরকার নেই। আর এইদিকে আমাদের হচ্ছে রেডিয়েশন ওয়েটিং ফ্যাক্টরটা এখান থেকেও দেখতে পারেন একই মান, রেডিয়েশন ওয়েটিং ফ্যাক্টরটা চেঞ্জ হয়নি। ইকুইভ্যালেন্ট ডোজ, রেডিয়েশন ওয়েটিং ফ্যাক্টর, এগুলো সবই আপনারা দেখবেন। স্ট্যান্ডার্ড ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি, এগুলো সব আমাদের জানা, যেগুলো টিকতে হয় জাস্ট একবার করে রিডিং দিবেন। আর এখানে আমি কিছু জিনিস নিয়ে এসেছি, যে আরসিওর ফুল ফর্ম কি, রেডিয়েশন কন্ট্রোল অফিসার, একবার আসছে, খুবই ইম্পর্টেন্ট। আর এই যে হাফ ভ্যালু লেয়ার, 10 ভ্যালু লেয়ার কাকে বলে, হাফ ভ্যালু লেয়ারটা তো আমরা জানি যে যেই থিকনেসটা রেডিয়েশনটাকে হাফে কনভার্ট করে সেটা হচ্ছে হাফ ভ্যালু লেয়ার। আর কোনো একটা ম্যাটেরিয়ালের যেই থিকনেসটা রেডিয়েশনটাকে যত ছিল তার মানে 10, মানে তার হচ্ছে 1/10 কনভার্ট করে, মানে ধরেন 100% রেডিয়েশনটাকে 10%-এ কনভার্ট করে, সেটা হচ্ছে আমাদের 10 ভ্যালু লেয়ার। 10 ভ্যালু লেয়ারটা কি, 10 ভ্যালু লেয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 3.3 হাফ ভ্যালু লেয়ার, ঠিক আছে, এটা একটু মাথার মধ্যে রেখেন। 10 ভ্যালু লেয়ার ইকুয়াল টু 3.3 হাফ ভ্যালু লেয়ার।
আর এই গেল আমাদের মোটামুটি সেলম্যান 10th এডিশন। আর এখন হচ্ছে আমরা শারমিন আপুর নোটটা বের করবো। শারমিন আপুর যে বড় বইটা, শারমিন আপুর বড় বইয়ের 169 নাম্বার পেজে যাবেন। 169 নাম্বার পেজে দেখেন যে সোর্স অফ, এটা কিন্তু আমি শারমিন আপুর বড় বইটা দাগাচ্ছি, 169 নাম্বার পেজে সোর্স অফ রেডিও অ্যাক্টিভিটি অ্যান্ড আয়োনাইজিং রেডিয়েশন। এখান থেকে বেসিক্যালি ন্যাচারাল কত পার্সেন্ট, আর্টিফিশিয়াল কত পার্সেন্ট, এইটাই লাগবে। এটা আমি স্লাইডে দেখিয়েছি, আর এক্সট্রা ভাবে লাগবে না। আর হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভিটির ভেতরে কি কি আছে এই জিনিসটা একবার একটু দেখে রেখেন। হ্যাঁ, মানে কোনটার ভেতরে কি কি আছে এই স্টকটা একবার দেখেন। বাট হচ্ছে আমি স্লাইডে যেহেতু নিয়ে এসেছি, আপনার এখানে না দেখলেও হয়তো সমস্যা হবে না। এরপরে পরের পেজে চলে যান, 170 নাম্বার পেজে উপরের লাইনটা দাগাবেন ফার্স্টে, যে আওয়ার বডি ইজ এ রেডিও অ্যাক্টিভ সোর্স। এরপরে হচ্ছে আমাদের দুইটা চার্ট আছে, ফার্স্ট চার্ট আমাদের টোটালি লাগবে না, লাস্টের যে চার্টটা সেটা থেকে একদম নিচের পয়েন্টটা যেটা, সেটা দাগাবেন যে টোটালি কত। এক্সটার্নাল হচ্ছে 0.8%, ইন্টারনাল রেডিয়েশন 1.6%, আর টোটাল হচ্ছে আমাদের 2.4 মিলিসিভার। জাস্ট লাস্টের পয়েন্টটা দাগাবেন, ভেতরে সোর্স আলাদাভাবে লাগবে না। তাহলে আমাদের 170 নাম্বার পেজের প্রথম লাইনটা দাগাবেন যে আওয়ার বডি ইজ এ রেডিও অ্যাক্টিভ সোর্স, এটা মাথার মধ্যে রাখবেন। আর হচ্ছে সেকেন্ড চার্টের একদম লাস্টে টোটাল করা আছে যে এক্সটার্নাল রেডিয়েশনটা টোটালি কত, 0.8, ইন্টারনালটা হচ্ছে আমাদের 1.6, আর টোটাল হচ্ছে 2.4। জাস্ট এই পয়েন্টটা দাগাবেন, আর কিছু লাগবে না। দেন আমরা চলে যাব পরের পেজে, মানে হচ্ছে আমাদের 171 নাম্বার পেজ বাদ 172 নাম্বার পেজে চলে যাব। ন্যাচারাল আর্টিফিশিয়াল এর পার্সেন্টেজ আছে, এটা আমরা একবার দেখবো। আর হচ্ছে আমাদের ওই যে গামা রে, কসমিক, ইন্টারনাল, রেডন, থোরন, এগুলো আছে ন্যাচারালি সোর্সের ভেতরে। শুধুমাত্র রেডনের পার্সেন্টেজটা আমরা বইয়ে যে মানে স্লাইডে যেটা দেখেছি সেটাই করবো, 55%। আর এরপর এই পেজের লাস্টে দেখেন মেইন সোর্স অফ ন্যাচারাল রেডিয়েশন কি, ইউরেনিয়াম, তারপরে পটাশিয়াম 40, কসমিক রে। হ্যাঁ, এই জিনিসটা আছে, এটা একটু আপনারা দেখবেন যে একদম এই পেজের লাস্টে যে পয়েন্টটা আছে মেন সোর্স অফ ন্যাচারাল রেডিয়েশন, তিনটা পয়েন্ট আছে ছোট। এরপর আমরা চলে যাব সরাসরি আমাদের 175 নাম্বার পেজে চলে যাব। 175 নাম্বার পেজে দেখেন আমাদের রেডিয়েশন অ্যাবজর্ব ডোজ আছে, এটা একটু টিক দেন, জাস্ট একবার দেখবেন, ঠিক আছে, মানে ডেফিনেশনটা একবার দেখলেই হবে। আর এর পরের পেজে আমরা চলে যাব 176 নাম্বার পেজে। 176 নাম্বার পেজে দেখেন নিচে আছে আমাদের আরবিই, রিলেটিভ বায়োলজিক্যাল ইফেক্ট, এইটা দাগাবো আমরা। আরবিই থেকে ডিফারেন্ট রেডিয়েশনের আরবিই এর মান কত, এটা কিন্তু আরবিই আর হচ্ছে টিস্যু মানে রেডিয়েশন ওয়েটিং ফ্যাক্টর কিন্তু একই জিনিস, এতটুকু মাথার মধ্যে রাখবেন। মোটামুটি আলফা রে 10 থেকে 20 এতটুকু পর্যন্ত ঠিক দেন তাহলেই হবে। এরপর নিচে যে ম্যাথ টাইপের করা আছে সেটা আপনাদের লাগবে না। এরপর 177 নাম্বার পেজের নিচে চলে যান, দেখেন যে এখানে আছে ডোজ ইকুইভ্যালেন্ট বা হচ্ছে রেঞ্জেড ইকুইভ্যালেন্ট মেন যেটা, সেটা আমরা টিক দিব, 3 স্টার দিব, ঠিক আছে। আর হচ্ছে আমাদের আরবিই এর পাশে দিব আমরা 5 স্টার। আগে রিলেটিভ বায়োলজিক্যাল ইফেক্ট যেটা দাগালাম ওটা 5 স্টার, আর এরপর আমাদের ডোজ ইকুইভ্যালেন্টটা পরের পেজে যেটা আছে ওটা 3 স্টার। ডোজ ইকুইভ্যালেন্ট থেকে পুরাটাই দেখবেন। এর পরের পেজে চলে যান আপনারা 178 নাম্বার পেজে, এখান থেকে কোয়ালিটি ফ্যাক্টর থেকে জাস্ট হচ্ছে প্রথম প্যারাটা দাগান যে আমাদের হচ্ছে আরবিই ইকুয়াল টু কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়াল টু হচ্ছে ওয়েটিং ফ্যাক্টর, ডাব্লিউ আর পর্যন্ত আপনারা দেখান, যতটুকু আমি স্লাইডে দেখিয়েছিলাম অতটুকু পড়লেই হবে কোয়ালিটি ফ্যাক্টর থেকে। এরপরে 179 নাম্বার পেজ লাগবে না, এরপর ডাইরেক্ট চলে যান আপনারা হচ্ছে 180 নাম্বার পেজে। 180 নাম্বার পেজে দেখেন টিস্যু ওয়েটিং ফ্যাক্টর আছে। টিস্যু ওয়েটিং ফ্যাক্টরটা আমরা লেটেস্ট যেটা মানে সেলম্যান থেকে যেটা দেখিয়েছি ওইটা পড়বো, এখান থেকে না পড়লেও হবে। আর হচ্ছে এরপরে এখানে ইফেক্টিভ ডোজের ইকুয়েশন আছে, এটা আপনারা ঠিক দেন, ইফেক্টিভ ডোজটা আপনারা পড়বেন, এটা কিন্তু আমাদের ইফেক্টিভ ডোজ 3 স্টার টপিক। আর এরপর নিচে দেখেন সাম ইম্পর্টেন্ট ইউনিট আছে, এটা প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি ইউনিট গুলো, অ্যাক্টিভিটি, এক্সপোজার, ডোজ আর ডোজ ইকুইভ্যালেন্ট পর্যন্ত টিক দেন, দিয়ে এগুলো আপনারা ইনফিনিটি স্টার লিখে রাখেন, ঠিক আছে। এখানে আরেকবার দেখবেন, রিক্যাপিচুলেট হবে বারবার, তাহলে মনে থাকবে আপনাদের। দেন 181 নাম্বার পেজ লাগবে না, টোটালি ক্রস দিয়ে দেন। এরপর চলে যান হচ্ছে আমাদের 182 নাম্বার পেজও লাগবে না। 183 নাম্বার পেজে দেখেন যে হোল বডিতে কত, অ্যানুয়াল কত, ইফেক্টিভ ডোজ, এগুলো কিন্তু আমরা ইয়েতে পড়েছি, মানে আমরা যে সেলিম্যানে যে পড়েছি
চারটা আমরা সেখান থেকে পড়বো, এখান থেকে লাগবে না। তাহলে 183 নাম্বার পেজ থেকে আমাদের বেসিক্যালি কোনটা লাগবে, প্রেগনেন্সি রিলেটেড পয়েন্ট গুলো আমাদের লাগবে। দেখেন প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে কত, প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে হোল বডি ডোজ লিমিট 2 মিলিসিভার, ঠিক আছে। এখান থেকে তারপর সেফ পিরিয়ড, পিরিয়ড অফ অর্গানোজেনেসিস, মানে প্রেগনেন্ট ওমেন থেকে শুরু করে এই পেজের ফিটাস পর্যন্ত আপনারা পড়বেন এই পেজে। দেন আমরা চলে যাব হচ্ছে 185 নাম্বার পেজ। 185 নাম্বার পেজে দেখেন ডোজ লিমিট আর এমপিটি অ্যাকর্ডিং টু ক্লাসিফিকেশন অফ এরিয়া, এই চারটা এরিয়া আমি স্লাইডে যতটুকু দেখিয়েছি ওইটা হচ্ছে আনকন্ট্রোলড এরিয়াতে কত, সুপারভাইজড এরিয়াতে কত, কন্ট্রোলে কত, রেস্ট্রিক্টেড কত, এই পয়েন্টগুলো আপনারা দাগিয়ে পড়ে ফেলবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের রেডিয়েশন প্রোটেকশন থেকে শারমিন আপুর বই থেকে এতটুকু পড়লেই হবে। তাহলে বেসিক্যালি এটার জন্য আমরা কি ফলো করব, এই রেডিয়েশন প্রোটেকশন চ্যাপ্টারটা একটু হ্যাপাজার্ড আর একটু কঠিন। আপনারা যেটা করবেন যে আমি স্লাইডটা দিয়ে দিব, স্লাইডটাই মেইনলি ফলো করবেন, আর সাথে হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই একটু সেলম্যানটা একবার মানে প্রথমবার পড়ার সময় অ্যাটলিস্ট একবার হলেও রিডিং দেওয়ার ট্রাই করবেন। আর যেই পয়েন্টগুলো আমি বলেছি যে অবশ্যই খাতায় নোট করবেন, যেমন বড় যে ইফেক্টিভ ডোজের চার্টটা সেলম্যান থেকে, তারপর টিস্যু ওয়েটিং ফ্যাক্টরের চার্ট, রেডিয়েশন ওয়েটিং ফ্যাক্টরের চার্ট, এগুলো আপনারা সুন্দর মতো খাতায় নোট করে বারবার বারবার পড়বেন। স্টকিস্টিক, নন স্টকিস্টিক ইফেক্টের এক্সাম্পল, লেট ইফেক্টের এক্সাম্পল, রেডিয়েশনের এই পয়েন্টগুলো আপনারা কিন্তু বারবার বারবার পড়বেন। মোটামুটি এই টপিকটা কঠিন, আমাদের 70 to 80% কভার করতেই হবে, এবং পরীক্ষায় কমন গুলো থেকে ভুল করলে হবে না। আপনি স্টকিস্টিক ইফেক্ট থেকে ভুল করবেন, যদি একটা স্টেমও ভুল করেন আপনি, মানে কমন স্টেম ভুল করলেন আপনি, তাহলে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা 50% হয়ে যাবে, মানে এফসিপিএস পার্ট 1 পাস করার সম্ভাবনা। এইটা মাথার মধ্যে রেখে ইম্পর্টেন্ট জিনিসগুলো বারবার পড়বেন, আর ইম্পর্টেন্ট গুলো 2 একবার পড়বেন। আর পরীক্ষার আগের দিন কিন্তু অবশ্যই অবশ্যই যে চার্ট গুলো খাতায় নোট করতে বললাম এটা পড়ে যেতে হবে। তাহলে আজকের মতো মোটামুটি এখানেই শেষ করছি।